সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1141তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে আলিফের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক, আমি আবারও বলি চরম ধোঁকাবাজমূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মুখ লুকিয়ে 3 বছর করে যাচ্ছি সৎ ছেলের সাথে সংসার। মুখ লুকিয়ে এক মা 3 বছর তার সৎ ছেলের সাথে সংসার করে যাচ্ছে। আচ্ছা, এটা শোনা মাত্রই আপনারা অনেকে আমাকে গালি দিতে শুরু করবেন, বলবেন আপন ভাই দুনিয়াতে আর গল্প খুঁজে পান নাই, আপনি এরকম গল্প খুঁজে বের করছেন কেন, আপনি এই গল্প সিলেক্ট করলেন, এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, শুধুমাত্র গল্পের টাইটেল দেখেই এই গল্পটাকে খারাপ ভাবা বা এই গল্পটাকে বাজেভাবে দেখার কোনো কারণ নেই। আপনি অবশ্যই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, সে কেমন সৎমা এবং কেন তাকে বিয়ে করা হয়েছিল এবং কেন তার সাথে 3 বছর সংসার করতে হয়েছে। পুরোটা গল্প শোনার পরে আপনি আশা করব যে আপনার এই ভুল ধারণাটা কেটে যাবে। গল্পটা আমি একটা মাত্র কারণে নিয়েছিলাম যে এরকম অনেক বাবা মারাই আছে তাদের সন্তানদের সাথে প্রতারণা করে, সেই বাবা মাদের সতর্ক এবং ওই সন্তানকে সতর্ক করার জন্য আজকের এই গল্পটা আমার রেকর্ড করা। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে আলিফের জীবনের এই ভয়ঙ্কর প্রতারণামূলক গল্পটা আপনারা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আলিফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার মা সহ আমার নানি। আমাদের পরিবারে আর কোনো সদস্য নেই। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমি শুনেছিলাম আমার বয়স যখন প্রায় 1.5 থেকে 2 বৎসরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার বাবা মারা যায়। আমার বাবা মূলত ছিলেন একজন আমেরিকার সিটিজেন। আমার বাবা আমেরিকায় থাকতো এবং আমার যেই দাদা দাদি বা আমার যে কাকা ফুফি যারাই ছিল আমার বাবার বংশের, তারা সবাই ছিল আমেরিকার সিটিজেন। যদিও বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন, কিন্তু তাদের বেড়ে ওঠার সব ছিল আমেরিকাতে। এবং আমার বাবা যে কোনোভাবে আমার মাকে ভালোবাসে, আমার মাকে দেখে আমার মায়ের সাথে সম্পর্ক করে আমার বাবা আমার মাকে বিয়ে করে একটা সময় বাংলাদেশে সেটেল হয়। এবং বাংলাদেশে সেটেল হওয়ার পরেই আমার বাবা বাংলাদেশে আমার মায়ের জন্য বাড়ি কিনে, 2টা বাড়ি কিনে এবং অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আমার মায়ের জন্য করে। এসব করে আমার বাবা বাংলাদেশের বুকে আমার মাকে নিয়ে ভালোই ছিল। আমার নানা নানিরাও আমার বাবাকে নিজের মেয়ের জামাই হিসাবে ভালোভাবেই মেনে নিচ্ছিল। সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল। একটা পর্যায়ে আমি যখন দুনিয়াতে আসি, ওই মুহূর্তে আল্লাহর ডাকে আমার বাবা সাড়া দেয়। আল্লাহ তাআলার খুশি মনে আমার আব্বাকে নিয়ে যায়। আমার আব্বা আমেরিকাতে মৃত্যুবরণ করে। যদিও আমার মা আমার বাবার লাশ দেখার জন্য আমেরিকাতে যেতে চেয়েছিল, কিন্তু আমার বাবাকে আমার মাকে ওখানে যেতে দেওয়া হয়নি। তো যাই হোক, আমার আব্বুর মৃত্যুর পরে আমার মায়ে তখন আমাকে সেই 2 বছর থেকে শুরু করে কোলে পিঠে করে মানুষ করে। আমাদের পরিবারে আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার মাকে। আমি কখনো বাঘ, ভূত বা জিনকে এতটা ভয় পাই না যতটা ভয় আমি আমার মাকে পাই। যেহেতু আমার বাবা ছিল না, বাবা না থাকার কারণে আমি নষ্ট হয়ে যেতে পারি, বাজে পথে চলে যেতে পারি। এই জন্য আমার মা আমাকে কোলে পিঠে করে এমনভাবে শাসন করে বড় করে যাতে আমি আমার মাকে সব বিষয়ে ভয় পাই। কোনো ভুল সিদ্ধান্ত নিতে গেলে আমি যাতে মায়ের ভয়ে ওখান থেকে ফিরে আসি। এই জন্য মা আমাকে ছোটোবেলা থেকে অনেক শাসন করে বড় করে। আমি আমার মায়ের শাসনের বিষয়ে এরকমই বলবো যে ধরেন আমি এখন খাবার খাইছি, আমার পেটে 1 ফোঁটাও জায়গা নেই। মা যদি আমাকে বলে যে এই আলিফ এটা খা, আমি কিন্তু খেয়ে ফেলবো, মানে কোথায় যে এটা যাবে আমি এটা বুঝবো না, আমি কিন্তু গিলে ফেলবো। এইরকমভাবে আমি আমার মাকে ভয় পাইতাম। এমন করতে করতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার নানি, যদি আমার মামা ছিল, আমার মামি ছিল, আমার নানাভাই ছিল, আমার নানু তাদের সাথে থাকতো না। আমার নানু আমার মায়ের সাথেই থাকতো। তার বড় কারণ হচ্ছে আমার আব্বু মারা যাওয়ার পরে আমার আম্মা যথেষ্ট পরিমাণের একা হয়ে পড়ে। এবং আম্মু যখন একা হয়ে পড়ে সেই মুহূর্তে আমার আব্বু, মানে আমার নানা এবং আমার নানি, ইভেন আমার মামারা চেয়েছিল আমার আম্মাকে নতুন করে কোথাও বিয়ে দেওয়ার জন্য। আম্মাকে বিয়ে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে, এতে তেমন কোনো কাজ হয় না। আমার মা আসলে বিয়ে বসে না। মা আমার বাবার 2টা বাড়ি ছিল। একটা বাড়ি ছিল 8 তলা এবং আরেকটা বাড়ি ছিল 6 তলা। রাজধানী ঢাকার বুকে খুব সুনামধন্য জায়গায় এই বাড়িগুলো ছিল। এই বাড়িগুলো থেকে আমার মা প্রচুর পরিমাণের ভাড়া পাইতো এবং ভাড়া দিয়েই আমার মা চলতো। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 5 থেকে আমি তখন ক্লাস 5 থেকে ক্লাস 6-এ পড়ি। ওই রকম বয়সে
হঠাৎ করে একটা গুঞ্জন শুনতেছি, মানে একটা গুঞ্জন শুনতেছি আমাদের পরিবারে। আমার নানির সাথে আমার মা একটা বিষয় নিয়ে খুব আলোচনা করে। আমার নানি একরকম বলে, আমার মা একরকম বলে, মানে আমার মা এবং নানির মাঝে খুব ঝগড়া হতে থাকে। মানে দুজনের মাঝে তুমুল রকমের ঝগড়া হয়। আমার নানির কথা আমার মা শোনে না এবং আমার মায়ের কথা আমার নানু শোনে না। এই বিষয়টা নিয়ে আমি তখন একটু চিন্তা করলাম যে কী ব্যাপার, এরকম কেন মা মেয়ের মাঝে ঝগড়া হচ্ছে। একটা পর্যায়ে আমি আমার নানু, তো তখন আমি অনেক ছোট ছিলাম, বাট আমার নানু আমাকে অনেক ভালোবাসতো। মানে আমার সাথে নানু এতটাই ফ্রি ছিল যে আমার নানুর গোটা দুনিয়াটা একদিকে ছিল, আমি একদিকে ছিলাম। নানু আমাকে এত আদর করতো, এত স্নেহ করতো, এত ভালোবাসতো। মানে আমি নানির এতটাই কলিজার মধ্যে ছিলাম। দেন নানু তখন আমাকে বলল যে তোর মাকে এত বছর ধরে বোঝাচ্ছিলাম বিয়ে করার জন্য, আর তোর মা বিয়ে করে না। এখন এমন এক লোককে বিয়ে করতে যাচ্ছে যে আমার পছন্দ না। তো আমি তখন ক্লাস 6-এ পড়ি, বাট ওই মুহূর্তে আমি শুনতে পেলাম যে আমার মা নাকি বিয়ে করার জন্য রাজি হয়েছে, তাও নানুর অপছন্দনীয় কোনো ছেলের সাথে। পরে আমি নানিমণিকে বললাম যে এটা কে। আমার নানুমণি আমাকে বলে, আমাদের বাসায় মাঝে মাঝে আসতো, তুমি চিনো, তুমি নিশাদ বলে ডাকতা, তুমি নিশাদ মামা ডাকতা, ওই তোমার নিশাদ মামারে। আমি বললাম যে নিশাদ মামা মানে আমাদের একটা মামা আছে, মানে উনি কিন্তু মাঝে মাঝে আমাদের বাসায় আসতো। আমার আম্মার খুব ভালো একটা ফ্রেন্ড আর কি, আম্মুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওনার। মানে আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমার আম্মুকে বিভিন্ন সাইডে উনি হেল্প করতো, মানে উনি আমার আম্মুকে বিভিন্ন সাইডে সাহায্য সহযোগিতা করতো। তিনি অতটা বড়লোক ছিলেন না, মানে মোটামুটি আমার আম্মুর এজেরই ছিলেন, কিন্তু অনেকটা ভালো ছিলেন আর কি, মানে আমার আম্মুর সাথে। তো এখন নানুমণি বলতেছে যে ওনাকে নাকি আমার আম্মু বিয়ে করবে। তখন আমি বললাম যে উনি তো ভালোই, খারাপ কি। আমার নানু বলে, না, এ লোকের চরিত্র ভালো না, আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখছি। তা তোর মা বলে বিয়ে করে নাকি তোর মা ওকে ভালো করবে, তা তোর মা ওকে ভালো করার দায়িত্ব নিবে নাকি। এই নিয়ে নানু তখন আমার সাথে অনেক কথাবার্তা বলে, কিন্তু কোনোভাবেই দেখা গেল যে আমার নানু মানে এই বিষয়টা মেনে নিতে পারতেছিল না যে আমার মা এই বয়সে এসে আমার মা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বা আমার মা বিয়ে করবে। এটা কোনোভাবেই আমার মানে মেনে নিতে পারতেছিল না। তো মেনে নিতে না পারার কারণে এমন করে ঝগড়াগুলো এমনি মানে এইভাবেই হচ্ছে ফাইটিংগুলো শুরু হয় মানে আমার নানুর সাথে। একটা পর্যায়ে আমার নানু রাগ করে, মানে আমার আম্মুর সাথে রাগ করে আমার নানু তখন চলে যায়। মানে আমার আম্মুর সাথে রাগ করে আমার নানু তখন আমাদের বাসা থেকে চলে যায়, এবং আমাদের বাসা থেকে আমার নানু তখন নানুর বাসায় চলে যায়, এবং নানুর বাসায় চলে যাওয়ার পরে এরপরে আমি দেখতাম যে ওই নিশাদ মামা আমাদের বাসায় আসতো, আমার আম্মুর সাথে রাতের বেলায় থাকতো, এরকম করতো। আমি তখনও তাকে মামা করে ডাকতাম। আমার আম্মু তখন আমাকে বলে যে তুমি তাকে মামা ডেকো না, বাবা ডাকো, আমাকে এটা বলে। তো তুমি ওনাকে মামা ডেকো না, বাবা ডাকো। তো আমি মানে আমার ভিতর থেকে যাকে সবসময় আমি মামা বলে ডাকছি ছোটোবেলা থেকে, ওনারা হঠাৎ করে আমি মামা মানে বাবা বলে ডাকবো, এটা তো আমার ভিতরে আসতেছে না। পরে আমি বললাম যে আম্মু আমার বাবা করে ডাকতে ভালো লাগে না। আমার আম্মু বলে কেন ভালো লাগে না, ডাকো। কিন্তু ওই নিশাদ মামার সাথে আমার সম্পর্কটা ভাই এরকম ছিল যে ছোটোবেলায় মানে একটা খেলনা না পাইলে একটা বাচ্চা যেরকম কান্না করে না, মানে নিশাদ মামা ছিল আমার কাছে আমার খেলনার মতো। উনি আমাকে এত ভালোবাসতো যে মানে প্রতিদিন অন্তত 2-1 বার করে আমাকে দেখার জন্য আসতো। এবং স্পেশালি আমি ছিলাম ওনার কলিজার টুকরা। এমন একটা অবস্থা যে আমি একটু অসুস্থ নিয়ে পাগল হয়ে যেত, হসপিটালে নিয়ে যাবে না, কি করবে, মানে মাথা ঠিক থাকতো না যে উনি আমাকে নিয়ে কোথায় রাখবে, মানে এরকম এক্সাইটেড ছিল। বাট আমি দেখলাম যে এই মানুষটা যেহেতু আমার আম্মুর হাজব্যান্ড হয়ে আমার বাড়িতে আসছে, তো এটা তো আমার জন্য অনেক ভালো পাওয়া। আমি ওনার সাথে খুব ফ্রিলি চলতাম। এরকমভাবে উনি তখন আমার আম্মুর সাথে মিশে আছে, চলতেছে, ফিরতেছে, খাইতেছে। এভাবে প্রায় হচ্ছে 2 বছরের মতো কেটে গেল। তো 2 বছরের মাঝে আমার আম্মুর ঘরে কিন্তু কোনো সন্তানাদি হলো না। তো আমার নানা মাঝে মাঝে আসতো আমাদের বাসায়, এসে আমার মাকে বলতো সন্তান নেওয়ার জন্য। মা সন্তান নিত না, এবং সন্তান না নেওয়ার কারণে আমার নানু মাকে বকা দিত যে তুই বিয়ে করলে সন্তান কেন নিবি না। মা তখন আমার নানুকে একটা কথা বলতো যে আমি একজন মানে ধরতে গেলে আমার স্বামী নাই, আর একটা স্বামী না থাকা মহিলার এই শহরে বেঁচে থাকা কতটা কষ্ট। শিয়াল কুকুর আমার দিকে নজর দেয়। তা আমার একজন মানে সাপোর্টার দরকার, মানে আমার একজন গাইডলাইন দরকার, যে আমার হাজব্যান্ড হিসেবে সাইনবোর্ড হয়ে আমার লাইফে থাকবে। আমি শুধু একটা সাইনবোর্ড ক্যারি করেছি, একটা সাইনবোর্ড নিয়েছি, বাট আমি ওনার সাথে সংসার করার জন্য কি বিয়ে করিনি। এরকমভাবে হচ্ছে মা এইভাবে কথাগুলো আমার নানুকে বুঝায়। তো নানু কোনোভাবেই মায়ের পক্ষে না, মানে তারা বুঝাইতেছে যে মা ভুল পথে আছে, মায়ের সিদ্ধান্ত সম্পূর্ণ রং, মা একদিন পস্তাবে, এগুলো আমার নানু বলতো সবসময়, মানে অনেকের কাছে বলতো, আমার কাছেও বলতো। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি। ক্লাস 10-এর বছরের কথা বলি। ক্লাস 10-এ উঠেই সামনে আমার এসএসসি পরীক্ষা। আমি কিন্তু আবার স্টুডেন্ট হিসাবে খুব ভালো ছিলাম, পড়াশোনার প্রতি খুব ভালো ছিলাম, অনেক মেধাবী ছিলাম। আর আম্মু আমাকে এই পড়াশোনার বিষয়ে খুব সাপোর্ট দিত, আমার যাতে পড়াশোনার ক্ষতি না হয়, কোনোভাবেই যাতে পড়াশোনার প্রতি আমার বিঘ্ন না ঘটে, এই জন্য আম্মু আমাকে ফুললি সাপোর্ট দিত যে আমার পড়াশোনাটা যাতে ঠিক থাকে।
অ্যান্ড এভাবে সময়টা কাটতে কাটতে ক্লাস 10-এর বছরে আমি দেখলাম যে আমার আম্মুর সাথে, যদিও ওই নিশাদকে আমি পরে বাবা না ডেকে আঙ্কেল ডাকতাম, আমার মা বলে ঠিক আছে মামা ডাকো না, তোমার যদি বাবা ডাকতে আনিজি লাগে তুমি ওনাকে আঙ্কেল ডাকো। তো তখন আমি নিশাদ কাকা বা নিশাদ আঙ্কেল বলে ডাকতাম। তো উনি তো দেখলাম যে ক্লাস 10-এ পড়া অবস্থায়, তখন তো মোটামুটি অনেকটাই বড়, ওই মুহূর্তে দেখলাম যে আমার আম্মুর সাথে ওনার মানে প্রচণ্ড রকমের ঝামেলা হচ্ছে। মানে ঝামেলাগুলি এরকমভাবে হচ্ছে যে আমার আম্মু ওনাকে খুবভাবে হচ্ছে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এবং একদিন হঠাৎ করে আমার আম্মু ওনাকে বলতেছে যে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। উনি সম্ভবত আমার আম্মুর বয়সেরও কিছুটা ছোট হবে, এরকমই হবে। বলে যে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, তুই আমার বাসায় আর আসবি না, আজকের পর থেকে আমি তোর চেহারা দেখতে চাই না। এরকমভাবে ওনাকে বাসা থেকে বের করে দিল। তো বের করে দিল পরে উনি আর আমাদের বাসায় আসতো না, উনিও আমাদের বাসায় থাকতো, একরকম ঘর জামের মতো থাকতো। পরে আমি যখন স্কুলে যাইতাম, আমি তো গাড়ি নিয়ে যাইতাম, আমাদের ড্রাইভার ছিল, তো ওই আমি স্কুলে গেলে পরে উনি তখন আসতো, এসে আমার সাথে গাড়িতে বসে অনেকক্ষণ কথা বলতো, যে আমাকে বলতো আলিফ দেখো তোমার আম্মা এরকম করে, অ্যান্ড তোমার আম্মা এগুলো করা কি ঠিক হচ্ছে, তোমার আম্মা কেন এটা করে, ওইটা ওই খুবভাবে হচ্ছে অনেকে বুঝাইতো। পরে আমিও আমার আম্মুকে বুঝাইতাম যে আম্মু এরকমটা করো না, ওনার সাথে কেন এরকম করো, বাট আম্মু কোনোভাবেই আমার সাপোর্ট দিত না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে এসএসসি পরীক্ষা একটা সময় শুরু হয়ে যায়। এবং এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাওয়ার 2 দিন পরে, মানে এসএসসি পরীক্ষা আমি দিচ্ছিলাম, বোর্ডের পরীক্ষাটা, এটার 2 দিন পরে ভাই হঠাৎ করে আমি একটা সময় জ্বরে আক্রান্ত হই। মানে এতভাবে আমার জ্বর হয় বলার মতো না, আমাকে হসপিটালে ভর্তি করানো হয়। মানে আমি এক্সামটা দিতে পারি নাই, মানে এসএসসির এক্সামটা, ফাইনাল এক্সামটা আমি দিতে পারি নাই। আমি 3টা মানে পরীক্ষা দিতে পারি নাই, 3টা পরীক্ষায় আমি পুরো হসপিটালে ছিলাম জ্বরে, মানে ফিভারে আমার অবস্থা এত খারাপ হয়েছে আমি মরে যাওয়ার মতো অবস্থায় ছিলাম। এবং 3টা পরীক্ষা দিতে পারি নাই, সেখান থেকে বাড়িতে আসি, আসার পরে মানে বাসায় আসি, এবং এসে আমার মন টন খুব খারাপ হয়ে যায় যে আমার লাইফটা এরকম কেন হলো, আমি এত মেধাবী একজন ছাত্র ছিলাম, আমি এসএসসি পরীক্ষার সময় কেন এরকমভাবে জ্বরে ভুগলাম, এবং আমার জন্য তো খুব খারাপ হয়ে গেল এটা। মানে আমি মানে নিজেকে নিজে অনেক বেশি অপরাধী মনে করতেছি। আমার আম্মু বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সমস্যা নাই, হয়তো 1 বছর ড্রপ হয়েছে, এরপর হয়তো ভালো হয়ে যাবে, এরকমভাবে আম্মু আমাকে বলতো। তো আমি তখন আম্মুর কথা শুনতাম। তো 1 বছর যেহেতু ড্রপ হয়ে গেল, আমার বন্ধুরা সবাই এসএসসি পরীক্ষা দিল, আমি দিতে পারলাম না, ওরা সবাই আমার সিনিয়র হয়ে গেল, আমি ওদের জুনিয়র হয়ে গেলাম। এই জন্য আমি আসলে বাসা থেকে খুব বেশি একটা ভাই বের হইতাম না, বেশিরভাগ সময় বাসার মধ্যে বসে থাকতাম, অ্যান্ড বাসায় বসে বসে মোবাইল চাপতাম, মোবাইল দেখতাম। মানে আমার ভিতরে কেমন জানি কোনো কিছু আর ভালো লাগতো না, যে আমার জীবনটা কেন এরকম হলো, এত ডিফিকাল্ট কেন হয়ে গেল, কেন আমি এসএসসিতে ফেল, মানে এসএসসি পরীক্ষাটা দিতে পারলাম না, এই প্রশ্নটাই শুধু আমার মনে বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করতো। এরপরে পড়ে আসি, যাই হোক এরকমভাবে আম্মুর সাথে পড়ে আসি। বাসায় তখন সম্পূর্ণ ফ্রি, কোনো কাজ নাই। মাঝে মাঝে নিশাদ আঙ্কেল আসতো, উনি এসে আমার ফোন দিত, আমার মোবাইল ছিল ওই সময়, কিন্তু আমার কাছে মোবাইল আছে বুঝেন। তা আমার ফোন দিত, ফোন দিয়ে বলতো যে এই নিশাদ, আমারে বলতো যে আলিফ কোথায় আসো, আমি বললাম বাসায়, বলে বাইরে আসো, তো আমি বাইরে যাইতাম। তো আমি যেই নিশাদ আঙ্কেলের সাথে মিশতাম, এটা কিন্তু আম্মু দেখতো, আম্মু বাধা দিত আমাকে যে ওর সাথে মিশিস না, ও ভালো না। একটা পর্যায়ে আমি জানতে পারছি যে একটা মেয়ের জন্য, মানে উনি একটা মেয়ের সাথে রিলেশন আছে, এবং ওই মেয়ের সাথে উনি শারীরিক সম্পর্ক করে, আমার আম্মুকে ঠকায়, আম্মুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, আম্মুকে ধোকা দেয়। এবং আরেকটা বড় বিষয় আমি জানতে পারছি যে উনি এগুলো করে তার মূল কারণ হচ্ছে উনি আমার আম্মাকেও কখনো বিয়ে করতো না, উনি আমার আম্মাকে বিয়ে করতো না, উনি আমার আম্মাকে বিয়ে করছে একটা মাত্র কারণে, আমাদের যে 2টা বাড়ি আছে উনি মনে করছিল যে বাড়িগুলো আমার আম্মুর নামে। মানে আমি ওই সময় জানতে পারি যে ভাবছিল যে বাড়ি 2টা আমার আম্মুর নামে, এটা চিন্তা করেই কিন্তু উনি আমার আম্মুকে বিয়ে করছে। এখন বিয়ে হওয়ার পরে জানতে পারে যে বাড়ি আমার আম্মুর নামে না, এবং এইটা জানার পরেই মানে সে আস্তে আস্তে করে আম্মুর সাথে চেঞ্জ হতে শুরু করে এবং ফাইটিং করতে শুরু করে। কোন একটা বিষয় নিয়ে আম্মুর সাথে খুব ঝামেলা হওয়ার একটা পর্যায়ে উনি তখন আমাদের বাসা থেকে বেরিয়ে যায়। তো ফোন দিত যে এই আলিফ বেরিয়ে আসো, তোমার সাথে গল্প করবো। তো আমি বেরিয়ে আসতাম, ওনার সাথে মাঠে যেতাম, খেলতাম, মানে বিশেষ করে ক্রিকেট খেলতাম। আমি আবার ক্রিকেট প্রেমী একজন মানুষ ছিলাম, উনি আবার খুব ভালো মানে আপনার করতো, বল করতে পারতো। তো আমি ক্রিকেট খেলতাম, মাঠে যেতাম, ওনার সাথে এরকম করে আমার তখন সম্পর্কটা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছে। তো আমার ভিতরে তখন মানে কেমন জানি খুব একাকিত্ব লাগতো, মানে অলওয়েজে হচ্ছে একা থাকতাম, ভাল লাগতো না, মানে কেমন জানি একটা নার্ভাস একটা বিষয় আমার ভিতরে কাজ করতো, কোনো কিছু ভালো লাগতো না। তো মোবাইলের ভিতরে যে ওই সময়কার যে সমস্ত মানে আপনার হোয়াইট ডিসপ্লেতে যেরকম মানে আপনার গেমসগুলো ছিল, ওরকম গেমস খেলতেছি। একদিন হলো কি, রাত্র প্রায় 11:30টার দিকে, আনুমানিক এরকমই হবে, হঠাৎ আমার মোবাইলে একটা রং নাম্বার থেকে কল আসছে। এখন রং নাম্বার থেকে কল আসার পরে আমি তো এই নাম্বারটা চিনি না, নাম্বারটা কার। তো আমি তখন নাম্বারটা রিসিভ করলাম। নাম্বারটা রিসিভ করার পরে একটা মেয়ে তখন কথা বলতেছে, আমারে বলে যে মানে আমাকে এরকম করেই বলতেছে যে তুমি কি কালকে আমার সাথে দেখা করবা, এমনিই বলে। আমি বললাম যে আমি কালকে আপনার সাথে দেখা করব, আপনি কি আমার বয়ফ্রেন্ড, আমি আপনার বয়ফ্রেন্ড, এমন করেই বলতেছে। মেয়েরা তখন বলতেছে তুই এরকম করে কথা বলতেছো কেন, এমন করে।
আমি বললাম যে মানে আমি বুঝলাম না যে আপনি আমার সাথে এরকম করে কথা বলতেছেন কেন, আপনি কাকে ফোন করছেন? তো আমার বলতেছে তোমার নাম তমাল না? আমি বললাম যে তমাল? তমাল কে? পরে বলতেছে যে তুমি কে? আমি বললাম যে আমার নাম আলিফ। বলে ও ভাইয়া তাহলে সরি রং নাম্বার, এটা বলে উনি কেটে দিছে। এবং কেটে দেওয়ার পরে মানে আমার তো ভাই ধরেন সময়টা একাকিত্ব থাকতো, তো ভাল লাগতো না অলওয়েজ যে মোবাইলে গেমস টেমস খেলা, বাইরে যাওয়া, মানে আমার কেমন জানি একটু নিজের মাঝে নিজেকে একটু মানে কোনো কাজে ব্যস্ত রাখতে চাচ্ছিলাম আর কি, এরকম কিছু একটা। তো উনি রং নাম্বারে কল দেওয়াতে আমি রাত 12টার দিকে ফাইজলামি করে নাম্বারটা আবার কল ব্যাক করি। কল ব্যাক করার পরে কলটা রিসিভ করে না, প্রথম 2টা কল দেয় এবং তৃতীয় কলটা উনি রিসিভ করে। রিসিভ করার পরে আমি বললাম যে, পরে বলতেছে কেন ফোন দিয়েছেন? আমি বললাম যে দেখেন আপনি তো আমাকে ওই সময় টাইম মানে কল দিয়েছিলেন, তো রং নাম্বার হওয়াতে আপনি কেটে দিলেন, বাট আমার ভিতরে একটু প্রশ্ন জাগলো যে নাম্বারটা রং নাম্বারে কীভাবে হলো, মানে এই গল্পটা আমি জানতে চাই। পরে বলতেছে ভাইয়া দেখেন রাত অনেক হয়েছে, প্লিজ বিরক্ত করেন না, ঘুমান। আমি বললাম যে আরে ভাই নাম্বারটা কীভাবে রং নাম্বার হয়ে গেল? আমার নাম্বারটা তো রং নাম্বার, আমি তো একটা রাইট নাম্বার কিনেছি, আমি বাজার থেকে একটা রাইট নাম্বার কিনলাম, বাট এটা আপনার কাছে কেন রং নাম্বার হয়ে গেল, আমি এটা জানতে চাই। পরে আমাকে বলে প্লিজ বিরক্ত করে নিয়ে বলে ফোনটা কেটে সে সুইচ অফ করে দেয়, মানে ফোনটা বন্ধ করে দেয়। তো ভাই একটা বেকার মানুষ থাকলে যা হয় আর কি, আমি যখন বেকার আমার মাথার মধ্যে সবসময় এই জিনিসগুলোই ঘুরতেছে। আমি তখন ওই নাম্বারটাতে পুনরায় আবারও ট্রাই করি, বাট সারা রাতই নাম্বারটা বন্ধ ছিল। এবং পরের দিন প্রায় 11টার দিকেই নাম্বারটা আবার কল ঢোকে এবং উনি কলটা রিসিভ করে বলতেছে প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করবো, আপনি জানেন না প্রশাসন লেভেলে আমার ভালো লোক আছে। আমি বললাম তো ঠিক আছে আপনি কমপ্লেন করেন, এরকম করে ওরা লাইনটা কেটে দিল। অ্যান্ড বিকেলবেলা আমি তখন ওই নিশাদ আঙ্কেলের সাথে মাঠে খেলতে গেছি। খেলতে যাওয়ার পরে আমি একটু পর মোবাইলটা নিচ্ছে, ওনার নাম্বারে কল দিচ্ছি, মানে ওরা বিরক্ত করতেছে। অ্যান্ড বিরক্ত করতে করতে নিশাদ আঙ্কেল আমাকে বলে যে কী ব্যাপার আলিফ, তুমি খুব ফোন চাপতেছো, মানে কী করতেছো? আমি বললাম যে একটা মেয়েরে বিরক্ত করতেছে। পরে বলি বিরক্ত করতেছো কোন মেয়েরে? আমি বললাম নাম জানি না, বাট এই মেয়েটা আমার রং নাম্বারে কালকে রাতে ফোন দিছিল, এরপরে লাইন কেটে দিয়ে সে খুব ইগো দেখাচ্ছে, আমি না ওর ইগো ভাঙতে চাই। পরে আমাকে বলে বাবা দেখো এইভাবে মানে মানুষকে বিরক্ত করা ঠিক না, এই মেয়েটা তোমাকে ফোন দিয়েছে, এটা রং নাম্বার হয়েছে, তো এটা ওখানেই ছেড়ে দেওয়া উচিত। এরপরে আবার এই মেয়েকে ফোন দেওয়া, তার সাথে কথা বলা, অ্যান্ড আই হোপ যে এটা ভালো দেখাবে না, তুমি এটা করো না, তুমি না অনেক লক্ষ্মী একটা ছেলে। এমন না 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 আপনি আমার যতই লক্ষ্মী বলেন, আমি এটারে দেখে ছাড়বো, ওটা এত ইগো কেন, আমি না ওর ইগোটা ভেঙে দিব। এরকম করে আমি কন্টিনিউসলি এই মেয়েটাকে বিরক্ত করতে থাকি, মানে ফুললি আমি বিরক্ত করতে প্রায় 1 উইকের মতো তার আমি পুরো জ্বালায় মারি, কারণ আমার তো কোনো কাজ নেই, আমি তো বাসার মধ্যে বসেই থাকি। ওই সময় তো আমার মানে পুরো 1 বছরের জন্য আমার ড্রপ হয়ে গেল, আমি তো বাসায় বসে আসছি, এই জন্য তারে ফোন দিয়া ভাই প্রচুর পরিমাণের বিরক্ত করি, মানে এত পরিমাণে বিরক্ত করি, সে একটা সময় আমার বিরক্ত হয়ে সে আমার সাথে আমার সাথে কথা বলতে শুরু করে। পরে আমাকে বলে যে কেন আপনি আমাকে এরকম বিরক্ত করেন, আমার তো এটা ভালো লাগে না। আমি বললাম যে আমার ভালো লাগে আপনার বিরক্ত করতে। পরে জানতে পারলাম সে ইউনিভার্সিটিতে পড়ে। তা ইউনিভার্সিটিতে পড়ে দ্যাট মিনস আমার থেকে অনেক বড়। আমি পড়ি মাত্র আপনার স্কুলে, এখনও এসএসসি পরীক্ষা দিয়েছি একরকম। তা উনি ইউনিভার্সিটিতে পড়ে, তার মানে উনি আমার অনেক সিনিয়র। তাই আমি বললাম যে আপনি তো আমার অনেক সিনিয়র হবেন, আমি কি আপনার ছোটো বন্ধু হতে পারি না? যেন আমাকে বলে যে ছোটো বন্ধু মানে ভাবেন না আপনার একটা ছোটো বন্ধু আছে, স্কুলে পড়ে। তো উনি আবার অনেকটা মজা নেয়, কথা বলতে বলতে মোটামুটি ওই দিন একটু ভালো লাগে। পরে আমাকে বলে তুমি তো আসলে অনেক দুষ্ট, তা এই দুষ্টটাকে তো আমার একটু দেখা উচিত, এত ছোটো মানুষ কী করে তো দুষ্ট হয়। পরে আমি বললাম যেহেতু আপনি যদি বলেন আমি মিট করতে পারি, তো বলে ঠিক আছে কোথায় মিট করবা বলো। তাই উনি আমাকে একটা লোকেশন দিল। দেওয়ার পরে আমি তখন এই কথাটা আমার ওই সব কিছু তো আমি নিশাদ আঙ্কেলের সাথে শেয়ার করি। আমি তখন নিশাদ আঙ্কেলে বললাম যে আঙ্কেল এই ঘটনা, ওই মেয়েটা আমার সাথে দেখা করার জন্য রাজি হয়েছে, আর আমার সাথে দেখা করবো, আপনি আমার সাথে যাবেন। উনি আমাকে বলে না নেভার, আমি কখনোই যাবো না, তুমি কি পাগল হইছো? এই মেয়েকে চিনো না জানো না, মোবাইলে কথা বলছো, রং নাম্বারে পরিচয় হয়েছে, এখন তার সাথে দেখা করতে চলে যাবা, এটা কোনো কথা? তুমি তো একটা বিপদেও পড়তে পারো, এই মেয়েটা তো তোমাকে একটা ট্র্যাপে ফেলতে পারে। আমি বললাম আমি মেয়েটাকে যতটুকু চিনি বা যতটুকু তার সাথে কথা হয়েছে, সে আমাকে আদৌ কোনো ট্র্যাপে ফেলবে না, আমি এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। পরে আমাকে বলে না আলিফ, তুমি আসলে নিজে নিজে বিপদে পড়তে যাচ্ছ, সো এটা করো না, এটা ভালো হবে না। আমি বললাম ধূর চাই, আপনি আমাকে শুধু শুধু সন্দেহ করতেছেন বা এত কথা বলতেছেন, কিচ্ছু হবে না, চলেন। উনি বলে না আমি যাব না, এবং তোমাকে আমি যেতে মানা করতেছি। পরে দেখলাম যে না এই বেটা ভয় পাইতেছে, উনি যাবে না। পরে আমি একদিন নিজেই আমাদের গাড়ির ড্রাইভার নিয়ে আমি তখন ওইখানে ওনার সাথে একটা ডেট ফিক্সড হলো, সেই ডেটে একটা রেস্টুরেন্টে ওনার সাথে দেখা করতে গেলাম। অ্যান্ড দেখে মানুষটাকে একটু সিনিয়র মনে হলো, কিন্তু উনি তো এমনিও সিনিয়র, বাট আমার কাছে একটু ওভার সিনিয়র মনে হলো। পরে আমারে বলে তুমি ওই পিচ্ছি? আমি বললাম জি, কেন আমার ভাল লাগে না? পরে বলে না ভাল লাগে, কিন্তু এত পিচ্ছি কেন তুমি? তো আমি ওনার সাথে বসে কথাবার্তা বলতেছি, অনেক দুষ্টামি করছি। পরে বলে আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে আমাকে তো দেখলা, এখন কি আন্টি ডাকবা? আমি বললাম না আন্টি কেন ডাকবো, তুমি আমার গার্লফ্রেন্ড। ওরকম করে উনি ছোটো মানুষের কিছু আবদা থাকে না, এরকম করে ওনার সাথে দুষ্টামি করতে করতে পরে একটা পর্যায়ে বললাম যে ঠিক আছে চলেন আমরা জায়গা নিচে নামছি। নামার পরে উনি সিএনজির জন্য ওয়েট করতেছে,
আমার বলে তুমি কই যাবা? আমি বলে বাসায় যাবো, আমার তো গাড়ি আছে। বলে কী বলো, তোমার গাড়ি আছে? তুমি গাড়ির মালিক? আমি বললাম আমি না, আসলে আমার বাবা মালিক। পরে বলো ও আচ্ছা ঠিক আছে ফাইন, তো আমার গাড়ি কোথায়? আমি বললাম আসে এদিকে। পরে উনি আমার গাড়ির কাছে আসছে, আইসা বলতেছো ও মাই গড দিস ইজ ভেরি এক্সপেন্সিভ কার, তুমি এত দামি গাড়ি চালাও? হ্যাঁ আমার বাবার গাড়ি। পরে বলে ঠিক আছে তাহলে আমাকে বাসায় ড্রপ করে দাও। পরে আমি বাসাতে মানে ওনাকে উঠাইলাম, উঠে মানে বাসার দিকে নিয়ে গেলাম, মানে ওনার বাসাতে নিয়েছি। নেওয়ার পর উনি একটা বিল্ডিংয়ে থাকতো, এটার বিচের নিচে নামাই দিছি। পরে আমাকে বলে যে ঠিক আছে আলিফ কথা হবে ফোনে, থ্যাংক ইউ, তো চলে গেছে। এবার আমি ওর সাথে ফোনে কথা বলি, মানে আমার এই বয়সটা তো টেনেসের একটা বয়স, এবং এই বয়সটা তো খুবই মারাত্মক একটা বয়স। ওই বয়সে জাত বুঝে না, ধর্ম বুঝে না, কর্ম বুঝে না, একটা মানুষ পাইলেই হয়, মানে ওই বয়সটাতে আর কি। মানুষ তার জীবনে সবচেয়ে বড় ভুলগুলো ওই টেনেসের বয়সেই করে। আমি তখন আমার জীবনে ভুল সিদ্ধান্তগুলো নিতে শুরু করি এবং আমি ভুল পথে হাঁটতে শুরু করি। ওনার সাথে আমি প্রচুর কথা বলি ফোনে, মানে আমার তখন তো ধরেন আমার কোনো কাজ নাই, আমার কলেজও নাই, স্কুলও নাই, আমি তো বাসায় বসে থাকি, মানে সারাটা রাত ওনার সাথে কথা বলি। ধরেন আপনার রাত 11টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে দুষ্টুমি করে রুমে গেলাম, এবং রুমে গিয়ে তারে ফোন দিছি, এবং ফোন দেওয়ার পরে সকাল পর্যন্ত তার সাথে কথা বলা, এবং সকালে ভোরে মাঝে মাঝে আমি নিজেই ড্রাইভ করতাম, মানে মাঝে মাঝে নিজে ড্রাইভ করে বেরিয়ে যেতাম। ভোরে আমি গাড়ি নিয়ে ওনার বাসার নিচে চলে যেতাম, ওনাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে বা বিভিন্ন পার্কে গিয়ে ব্যায়াম করতাম, এক্সারসাইজ করতাম। এরকম করে করে আমাদের সম্পর্কটা প্রায় 7 মাসের মতো কেটে যায়, এবং এই 7 মাসের মধ্যে সে আমার প্রতি খুব উইক হয়ে যায় এবং আমিও তার প্রতি অনেকটা উইক হয়ে যাই। বাট আমরা জানি যে আমাদের দুজনের বয়সের মাঝে অনেক ফেরাক আছে, মানে সে আমার অনেক সিনিয়র, আমি তার অনেক জুনিয়র, এটা আসলেই পসিবল না। বাট তারপরও না, মানে মনটারে বুঝাইতে পারতেছি না, কেমন জানি তার প্রতি খুব বেশি দুর্বল হয়ে গেছি। তাকে যারা কোনো কিছুই ভালো লাগতো না, এরকম করতে করতে আমার তখন এসএসসির সময় আসে। আবার সে আমাকে কিন্তু পড়াইতো, মানে সে তো ইউনিভার্সিটিতে পড়তো, আমাকে পড়াইতো যে তুমি পড়ো। মানে মাঝে মাঝে এরকম হইতো যে পার্কে গিয়ে আমাকে অনেক সাবজেক্টের উপরে সে পড়াইতো, দুষ্টুমি করতো আর কি। আমি তো আসলে আমি তো অনেক মেধাবী ছিলাম, সে আমাকে আর কি পড়াবে। তো এমন করতে করতে আবার এসএসসি পরীক্ষা আসলো, ও আমাকে সবসময় যেত। আমি 3টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে নিই, এই 3টা সাবজেক্টের জন্য আমি পরীক্ষা দিতে যাইতাম, ও আমার সাথে যাইতো। মানে মোটামুটি ধরেন আমাদের সাথে খুব মানে একটা মাখামাখি একটা সম্পর্ক হয়ে যায়। এবং ওই সম্পর্ক হওয়ার পরে হঠাৎ করে একদিন আমার সিদ্ধান্ত নিলাম যে আমি একদিন একটা ভিডিও দেখতেছিলাম আপনার টিভিতেই, মানে কক্সবাজার দেখতেছিলাম, মানে আমার ভিতরে হঠাৎ করে মনে হলো যে আমি কক্সবাজার যাব। আবার এই কথাগুলো কিন্তু আমি নিশাত আঙ্কেলকে কিছু বলি না। নিশাত আঙ্কেলকে না বলার কারণ হচ্ছে নিশাত আঙ্কেল মাঝে মাঝে আমার আম্মুর সাথে কথা বলে, যদি আমার আম্মু ওনাকে কথা বলার সুযোগ দেয় না বা ওনার সাথে কথা বলতে চায় না, বাট উনি তারপরে আমার আম্মুকে ফোন দেয়। আমার আম্মুর সাথে তো ওনারা ডিভোর্স হয়ে যায় না, বিয়ে তো এখনও আছে, হয়তো আমার আম্মু সেপারেট থাকে, বিষয়টা এরকম আর কি। তো আমি ওই নিশাত আঙ্কেলকে বলতে ভয় পাই যে নিশাত আঙ্কেল যদি আমার আম্মুকে বলে দেয় যে তোমার ছেলে এরকম এরকম এক মেয়ের সাথে প্রেম করে বা এইটা ওইটা, এই জন্য আমি তখন ওই আম্মুকে বলতেও মানে নিশাত আঙ্কেলকেও বলতে ভয় পাই যে আমি বলবো না। এমন করে একদিন আমার মনে ইচ্ছা জাগলো যে আমি কক্সবাজার যাব, মানে কক্সবাজার যেতে ইচ্ছে হলো। পরে আমি একদিন আম্মারে বললাম যে আম্মু আমার স্কুলের যে ফ্রেন্ডগুলো এসএসসি পরীক্ষা দিছে, আমি আবার মানে যে 3 সাবজেক্ট ফেল করছি ওইটা আমি আবার পরীক্ষা দিছি পুনরায়, অ্যান্ড পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্টটা আউট হয়েছে, আমি ভালো রেজাল্ট করছি। পরে ভালো রেজাল্ট হওয়ার পরে আমি বললাম আম্মু আমার ফ্রেন্ডরা তো সবাই যাবে, আমি ওদের সাথে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। আম্মুর এটা বললাম, আম্মু আমারে বলতেছে না এই সমস্ত উল্টাপাল্টা জিনিস মাথায় আনা যাবে না, উল্টাপাল্টা কথা মাথায় বলা যাবে না, তোমার আব্বু নাই, এমনিতে আমি তোমাকে নিয়ে অনেক টেনশনে থাকি, কখন কোন বিপদে পড়ে যাও, কারণ ঢাকা শহর অনেক ডেঞ্জারাস একটা সিটি, দেখা যায় কোন সময় কোন বিপদে পড়ো, এই জন্য আমি সবসময় তোমাকে নিয়ে কেয়ারফুলি থাকি, ভয়ে থাকি, তো তুমি প্লিজ এরকম কোনো কিছু করবা না। তো আমি বললাম যে আম্মু আমি ফ্রেন্ডের সাথে যাব। আম্মু আমাকে বলো তোমার যদি যেতে ইচ্ছে হয় আমি তোমার সাথে যাব, চলো তুমি কবে যাবা। আমার আম্মু কিন্তু একটা জবও করতো, এই যে শুধু যে বাসা ভাড়ার উপরে ডিপেন্ড থাকতো তাও না, আম্মু একটা কোম্পানিতে অনেক ভালো একটা পর্যায়ে ছিল আমার আম্মু। তো আমার আম্মু বলে আমি অফিস থেকে ছুটি নেব, ছুটি নিয়ে তোমার সাথে যাব, তুমি কই যাবা, আমি তোমার সাথে যাব। পরে আমি বললাম যে না মা আমি একাই যাবো, ফ্রেন্ডের সাথে যাওয়া তোমার সাথে যাওয়া কি এক হলো নাকি, ফ্রেন্ডদের সাথে গেলে কত দুষ্টামি করা যাবে। আমার আম্মা বলে না, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার মতো বয়স এখনও তোমার হয়নি, যখন বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মতো বয়স হবে তখন আমি নিজেই বলবো। মানে যতই আমি আম্মুকে বুঝাইলাম বা যতই আম্মুকে বললাম, তাহলে আম্মু আর আমার কোনো কথা শুনলো না বা আমাকে আমার বন্ধুদের সাথে যেতে দিল না। এবং যেতে না দেওয়াতে আমার মন ভীষণ খারাপ হলো, মানে অনেকটাই মন খারাপ হয়ে গেল। এরপর আমি চুপচাপ বাসার মধ্যে বসে আছি, পরে আর গেলাম না। এরই মাঝে আমি সাথে তোমার সাথে কথা বলতেছি, ওই মেয়েটার নাম ছিল তমা। তোর সাথে কথা বলতেছি যে দেখো আম্মু চাচ্ছিলাম যে একটু কক্সবাজার যাওয়ার জন্য, বাট আম্মু আমাকে দিল না, আম্মু আমার সাথে এরকমটা করলো, আমার মনটা খুব খারাপ হয়েছে। এমন করতে করতে আমাকে বলে ঠিক আছে তোমার যদি মন বেশি খারাপ হয়ে থাকে আমি বাসায় থাকবো, আমাদের বাসায় কেউ থাকবে না, তুমি আমাদের বাসায় আসতে পারো, দুজনে দুষ্টামি করবো যদি মন খারাপ হয়ে থাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি ওদের বাসায় গেছি, একদিন সকালবেলা চলে গেছি। আম্মুর উপর তো আমার রাগ, আম্মু আমার সাথে এরকমটা কেন করলো, আমাকে যেতে দিল না।
তো বাসায় যাওয়ার পরে ভাই ওই দিন না ও একটু অন্যরকম ড্রেস আপ পরছে, মানে বাসার মধ্যে একটা মেয়ে যেরকম ড্রেস পরে থাকে আর কি, মানে আপনার জিন্স প্যান্ট, মানে আপনার ওরকম একটু অশ্লীল টাইপের ড্রেস যেটাকে বলো ওয়েস্টার্ন। তো ওই ওয়েস্টার্ন ড্রেসটা পরলো, তো পরার পরে মানে আমার তার সাথে যেহেতু আমরা রিলেশনে আছে, আমরা কিন্তু আসলে এটাকে রিলেশন বলবো না কি বলবো আমি জানি না, বাট আমি তার সাথে সব বিষয়ে কথা বলি, তার সাথে ফিজিক্যালি বিষয়ে কথা বলি, এটা বিষয়ে কথা বলি, ওটা বিষয়ে কথা বলি। তো বাসা যেহেতু ফাঁকা ছিল আমি ওর রুমে গেছি, এরকম করে দুষ্টামি করতে করতে একটা পর্যায়ে ও আপনার একটু মানে খারাপ অবস্থায় চলে গেছে, এক্সাইটেড হয়ে গেছে, এবং আমিও মোটামুটি অনেকটাই আপনার ওর প্রতি দুর্বল হয়ে গেছি, মানে একটু খারাপ অবস্থায় চলে গেছি। এটা হয়ে যাওয়ার পরে আমাদের মাঝে তখন এই ফিজিক্যাল সম্পর্কটা হয়ে যায় ওই রুমের মধ্যেই, এবং হওয়ার পরে এটা যেহেতু আমার জীবনের ফার্স্ট টাইম ছিল এবং আমার কাছে এটাতে প্রচুর পরিমাণে তৃপ্তি আসে, মানে আমার ভালো লাগে, এবং সেই ভালো লাগা থেকে আমি এটা মানে এটা ছাড়া আমি এখন আমার থাকতেই পারি না, মানে এটার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে গেছি, মানে ওর প্রতি আমি এই জিনিসটার পরে এতটাই উইক হয়ে গেছি যে আমি ওর ছাড়া কিচ্ছু বুঝি না। অ্যান্ড একটা পর্যায়ে ও আমাকে একটা কথা বলে যেটা আমাকে অনেক বেশি মর্মাহত করে। ও আমাকে বলে যে দেখো আমার কিন্তু বিয়ে হয়েছে। মানে আমি শুনে অবাক। ও বলে হ্যাঁ বিয়ে হয়েছে, বাট আমার হাজব্যান্ড ভালো ছিল না, আমার হাজব্যান্ড খারাপ থাকার কারণে আমি হাজব্যান্ডকে ডিভোর্স করে দিয়েছি, আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি ওনার সাথে ভালো নাই, তো মানে এখন তুমি আমার লাইফে আছো, আমি তোমার সাথেই থাকবো। তো ও আমাকে বলে তোমার ফ্যামিলি তো আমাকে কখনো মেনে নিবে না, কারণ আমি তোমার বয়সের অনেক সিনিয়র, তোমার মা তো এরকম সিনিয়র কোনো পার্সনকে তার ছেলের বউ হিসাবে ঘরে মেনে নিবে না, তো আমাদের রিলেশনের ভবিষ্যৎটা কী? আমি বললাম এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি যতকাল আছি, আমি জীবনে যদি বিয়ে করি তাহলে আমি একমাত্র তোমাকেই বিয়ে করব, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনেও কখনো বিয়ে করবে না, আর আমার আম্মা কখনো আমাকে অন্য কাউকে বিয়ে করাইতে পারবে না। এইটা বলার পরে ও তখন আমাকে বলতেছে হ্যাঁ ঠিক আছে, তখন আমরা আবারও গভীর রিলেশনের মধ্যে পৌঁছায় গেলাম। এরকম করে সময়গুলো কাটতে 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 দুজনেই খুব গভীর পর্যায়ে চলে গেছি। অ্যান্ড একটা পর্যায়ে তখন হঠাৎ করে বেবি কনসেপ্ট করে বসে, মানে বাচ্চা কনসেপ্ট করে, এবং ওর পেটে বাবু আসার পরে ও তখন কান্নাকাটি করে যে আমার তো বাবু হয়ে যাবে, এখন কি করব, এটা সেটা অনেক কিছু। পরে আমি বললাম যে দেখো এই বয়সে তো আর আমি বাবু নিতে পারবো না, তখন আমি মাত্র কলেজে পড়ি, ও তখন ইউনিভার্সিটিতে পড়ে, মানে আমি এই বয়সে আমি তোমাকে বেবি নিতে পারবো না, তুমি বেবিটা নষ্ট করে ফেলো, একরকম তাকে প্রেশার দিয়ে আমি তখন বাচ্চাটা নষ্ট করাই। এবং বাচ্চা নষ্ট করানোর পরে ওর বাড়ি ছিল অনেক দূরে, মানে ঢাকার বাইরে, তা এখন উত্তরবঙ্গের দিকে ওর বাড়ি ছিল। পরে ও আমারে বলতেছে যে আমার পরিবার আমাকে মানে বাড়িতে নেওয়ার জন্য প্রেশার দিতেছে, তো ঢাকায় ওর এক রিলেটিভের বাসা থাকতো, তো আমারে বলে যে আমাকে কিন্তু নিয়ে যাবে, এখন আমি তো এখানে থাকতে পারবো না, আমাকে নিয়ে যাবে গ্রামে, নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিবে, আমার আব্বু আম্মু বলতেছে। মানে এইটাই শুনে ভাই আমার মাথায় পুরো আসমানটা ভেঙে পড়ছে, মানে আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু কোনোভাবে আমি তোমাকে অন্য কারো হতে দিব না। বুঝতেই পারেন যে ক্লাস 10-এ পড়া একটা ছেলে, আর ওর সাথে আমার যা হয়ে গেছে, একটা ছেলে মানে ওই বয়সে একটা ছেলেকে পাগল করার জন্য যা দরকার ও সবই আমাকে দিয়েছে, তো এই জন্য ওকে ছাড়া আমি পৃথিবীর কিছু চিন্তাই করতে পারি না। পরে আমি বললাম যে না আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। ও আমাকে বলে তাহলে তুমি আমাকে তোমার ফ্যামিলিতে নিয়ে যাও, আমাকে তুমি তোমার ফ্যামিলিতে নিয়ে যাও, অ্যান্ড আমি আসলে এভাবে থাকতে চাই না, আমাকে আমার পরিবার নিয়ে যাবে, যেহেতু আমার একটা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, আমার পরিবার আমাকে অন্যত্রে বিয়ে দিয়ে দিবে, আমার জন্য ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছে, এখন আমার আব্বা আম্মু আমাকে এখানে রাখবেন, আমাকে নেওয়ার জন্য খুব চাপ দিতেছে, তুমি যদি কিছু একটা না করো তাহলে আমাকে চলে যেতে হবে, আমি এখানে থাকবো না, আমি গ্রামে চলে যাব। ভাই তখন আমার মনটা এত খারাপ হয়ে গেল, মানে আমি কান্না করতে শুরু করলাম যে এটাও আমার কী বলতেছে, মানে আমি তো ওকে ছাড়া বাঁচবো না, ও চলে যাবে, মানে এটা কী ধরনের কথা। পরে আমি বললাম যে দেখো তোমা, তুমি চলে গেলে কিন্তু আমি বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলি ঠিক আছে তাহলে তোমার পরিবারকে জানাও, তোমার আম্মুকে জানাও, তোমার আব্বুকে জানাও। আমি বলি দেখো আমি জীবনেও কোনোদিন আমার আম্মুর কাছে এটা বলতে পারবো না, মানে আমি আমার আম্মুকে এতটাই ভয় পাই যে আমি আমার আম্মুর চোখের দিকে তাকাইয়া কখনোই আমার আম্মুকে আমি এটা বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বিয়ে করতে চাই, এটা আমি বলতে পারবো না। পরে বলে তো আর কি, যদি বলতে না পারো তাহলে আমি চলে যাবো, এই বলে ও দিন রাগ করে আমার কাছ থেকে চলে গেছে। এবং চলে যাওয়ার পরে আগের মতো আর আমার ফোন রিসিভ করে না, আমার সাথে কথা বলে না, বলে আমি কয়েকদিনের মধ্যে চলে যাবো। আমি তখন ভাবতেছিলাম যে কী করা যায়, মানে আমি কি করতে পারি ঠিক ওই মুহূর্তে, মানে আমি কান্নাকাটি করতেছি, রাস্তায় ঘুরতেছি যে ওরে ছাড়া তো বাঁচবো না, আমি তো ওরে ছাড়া বাঁচবো না। একটা পর্যায়ে আমার এই অবস্থা দেখে আমাকে নিশাত আঙ্কেল বলতেছে যে আলিফ কী হয়েছে তোমার, তুমি কেমন জানি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছো এবং মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো, ডিপ্রেশনে আছো, আমার সাথে শেয়ার করো, আঙ্কেলকে সব কিছু বলো। আমি বললাম যে না আমার কিছু বলতে ইচ্ছা করতেছে না, মানে আমি না বলবো না। উনি আমাকে খুব জোরাজোরি করে। আমি বলি দেখেন আপনাকে আমি বলতে পারি, বাট আমি ভয় পাই, কারণ আপনাকে আমি আঙ্কেল ডাকলেও আপনি কিন্তু আমার আব্বু, হিসাব করতে গেলে আপনি আমার আব্বু, অ্যান্ড আমার আম্মুর সাথে আপনার এখনও ডিভোর্স হয়নি, তো আপনি যদি আমার আম্মুকে এগুলো জানাই দেন তাহলে তো আমার আম্মু আমাকে আস্ত রাখবে না, আমার আম্মু আমাকে মেরে ফেলবে, আমি এগুলো কখনোই পারবো না। পরে আমাকে বলতেছে যে আরে না তোমার আম্মু তোমাকে মেরে ফেলবে মানে, আর তোমার সাথে আমার সম্পর্কটা কি জানো, তুমি তো আমার কোনো ছেলে না, তুমি তো আমার ফ্রেন্ড, আমরা তো বন্ধুর মতো করে ছোটোবেলা থেকে মিশছি তাই না, তুমি ছোটোবেলা থেকে আমার সাথে ফ্রেন্ডের মতোই আছো, সো প্লিজ এরকম নিয়ে কোনো চিন্তা করো না,
তুমি আমার কাছে ওপেনলি একদম ফ্রেশ মাইন্ডে বলো কি হয়েছে, মানে তোমার মনের ভিতরে কষ্টটা কিসের এবং কী কারণে তুমি এতটা কষ্ট পাচ্ছ। আই প্রমিস আমি কারোর সাথে এটা শেয়ার করবো না, ইভেন কারোর সাথেই না। আমি বললাম ঠিক আছে, আপনি যদি এরকম গ্যারান্টি দিয়ে আমাকে নিশ্চিতভাবে বলতে পারেন যে আপনি কাউকে বলবেন না, অ্যান্ড তাহলে আমি আপনাকে বলতে পারি। বলে হ্যাঁ ঠিক আছে বলো। এরপর আমি তাকে জানাইলাম, মানে ওনাকে জানাইলাম যে এই ঘটনা, মানে বললাম এইভাবে। এবং এগুলো শোনার পরে উনি আমার দিকে একদম বড় বড় চোখ করে তাকে থেকে বলতে, আলিফ তুমি এটা কী করলা? পরে আমি বলি দেখেন আব্বু, মানে আঙ্কেল আমি ওর বাচ্চাও নষ্ট করছি, ওর বেবি হয়েছে এবং আমি হসপিটালে গিয়ে বেবিটাও নষ্ট করাইছি, এখন আমিও ছাড়া বাঁচব না। আমার আব্বু বলে এই কাজ ভুলেও করো না, তোমাকে আমি অনুরোধ করতেছি তুমি ওখান থেকে ফিরে আসো, তোমার এখনও ওই বয়স হয়নি, তুমি এখনও এতটা বড় হও নাই, তোমার এখনও অধুর ভবিষ্যৎ সামনে পড়ে আছে, তুমি মাত্র এখন কলেজে পড়ো, একটা সময় তুমি কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটি থেকে তোমার আব্বার কত প্রপার্টি, তুমি কত সয় সম্পত্তির মালিক, তোমার ফ্যামিলি কত ভালো, তোমার এই অবস্থার মধ্যে তোমার এরকম একটা মেয়েকে বিয়ে করা কোনোভাবেই ঠিক হবে না। আমি বলে আব্বু আমি না ওরে ছাড়া বাঁচবো না, মানে আমি না পারতেছি না, আমি ওরে অনেক বেশি ভালোবাসি, এবং ও যদি গ্রামে চলে যায়, ওর যে ফ্যামিলি যদি ওকে বিয়ে দিয়ে দেয়, আমি প্রমিস যে আমি আম্মুর কসম করে বলতেছি, আমার মৃত বাবার কসম করে বলতেছি আমি কিন্তু আত্মহত্যা করবো। পরিণা আমাকে জড়ায় ধরে বলে না বাবা এরকম কথা বলতে হয় না, আচ্ছা ঠিক আছে মেয়েটাকে ফোন দিয়া, এই ফোন দাও তো আমি একটু কথা বলি। পরে ওটা আমি ফোন করি, ও ধরেই না, অনেকগুলো ফোন দিছি। পরে আব্বু মানে ওই নিশাদ আঙ্কেল আমাকে বলতেছে তুমি ওর সাথে কথা বলে একটা ডেট ফিক্সড করো, ওই ডেটে তুমি আমি দুজনে মিলে মেয়েটার সাথে দেখা করতে যাব। ওর সাথে সরাসরি কথা না বললে বোঝা যাবে না যে ওর কোন ফ্যামিলির মেয়ে বা কেমন, এগুলো না বুঝে তো হুট করে বিয়ের সাথে করা যাবে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলতেছেন সেটাই হবে, সমস্যা নাই। পরে আমি ওনার সাথে কথাবার্তা বলে রাতের বেলা আমার ফোন ধরছে, প্রায় 100টা ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করে বলতেছে আলিফ কেন বিরক্ত করতেছো? আমি বললাম যে তুমি কি মনে করো আমাদের মানে রিলেশন ভেঙে গেছে, মানে আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই এরকম কোনো কিছু? আমাকে বললো হ্যাঁ অবশ্যই আমাদের মাঝে তো কোনো সম্পর্ক নাই, তোমার কি মনে হয় যে আমাদের মাঝে কোনো সম্পর্ক আছে? আমি বললাম বারে তুমি এত সহজে এত কঠিন একটা কথা বলে দিতে পারলা, আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রেমিকা। পরে বলতেছে হ্যাঁ ছিলাম, বাট এখন না, আমি গ্রামে যাব, আমার আব্বু আমার জন্য ছেলে দেখছে, ছেলে আমেরিকা থেকে আসছে, ছেলে আমাকে বিয়ে করবে। আমি বলছি আমেরিকা কেন, চাঁদের দেশ থেকেও যদি কোনো ছেলে আসে তোমার বিয়ে করতে পারবে না, আমি কালকে তোমার সাথে দেখা করবো আমার আব্বুরই নিয়ে। পরে বলতেছে তোমার আব্বু, তুমি না বললো তোমার আব্বু মারা গেছে? আমি বলছি না, তোমার বললাম না যে আমার আম্মু সেকেন্ড একটা বিয়ে করছে। পরে বলো ও আচ্ছা উনি মানে নিশাদ সাহেব? আমি বললাম হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, কোথায় করবা? আমি বললাম যে রেস্টুরেন্টে, আমাদের সেম রেস্টুরেন্টে আইসো, দুপুরে একসাথে লাঞ্চ করবো, কথা বলবো। বলে আচ্ছা ঠিক আছে আসবো। ওর সাথে এই কথা হলো। আমি নিশাদ আঙ্কেলের ফোন দিয়ে বললাম যে আঙ্কেল এই ঘটনা। উনি বলে ঠিক আছে তোমার আম্মুরও কিছু জানার প্রয়োজন নেই হুটহাট করে, কারণ আমি বলি যে না 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 আপনার মাথা খারাপ নাকি, আমি আপনাকে বলছি আম্মুকে না বলার জন্য, তা আমি কি আম্মুকে বলবো নাকি? বলে আচ্ছা ঠিক আছে দেন তুমি আসো। পরে আমি ওনার সাথে দেখা করার জন্য মানে ওনাকে নিয়ে দেন আমি দুপুরবেলা গেলাম ওই রেস্টুরেন্টে, যাই দেখি যে তমা আগে এসে বসে আছে। ওরে দেখার পরে আমার আব্বু তখন গেল, মানে আঙ্কেল তখন গেল, যাওয়ার পরে ও আঙ্কেলকে সালাম দিল, আঙ্কেল সালামের উত্তর নিল। পরে ও বসছে এক পাশে, আমি আর আব্বু বসছি এক পাশে। পরে খাবারের অর্ডার দিল, খাবার আনলো, খাবার খাচ্ছে এবং খাবার খেতে খেতে আব্বু কথা বলতেছে যে মামুনি তোমার নাম কি? বলে আমার নাম তমা। তো তোমার ফ্যামিলিতে কে কে আছে এগুলো সব কিছু বললো, তার বাবা আমার সবাই গ্রামে থাকে বা সব কিছুও বললো আর কি, ওইখানে পড়াশোনা করে। এবং আমি শুধু তোমাকে এটা শিখিয়ে দিচ্ছি যে তোমার যে আগে একটা বিয়ে হয়েছে এটা বলার দরকার নাই, কারণ আব্বুকে এটা বললে আব্বু হয়তো অন্য কিছু মনে করবে বা আম্মুকে বলে দিতে পারে তোমার বিয়ের বিষয়টা তুমি বলবা না, এটা আমি জানি বাট আমার পরিবারের মানুষ জানার প্রয়োজন নেই। তো বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি যদি জানাইতে না চাও আমি কাউকে জানাবো না। দেন ও বিয়ের বিষয়টা আর কাউরে বললো না, মানে বিয়ের বিষয়টা ওখানেই চুপচাপ হয়ে গেল, মানে ওখানে বিয়ের বিষয়টা রয়ে গেল। এরপরে যেটা হলো সেটা হচ্ছে আব্বুর সাথে কথা হলো, কথা হওয়ার পরে খাওয়া দাওয়া শেষ। আব্বু তখন বললো যে মামনি তুমি একটু বসো, আমি একটু আলিফের সাথে কথা বলে আসি। পরে আব্বু আমাকে ওয়াশরুমের দিকে ডাইকে নিল, ডেকে নিয়ে বলতেছে আলিফ মেয়ের কিন্তু অনেক বয়স হয়েছে, তোমার থেকে অনেক সিনিয়র। আমি বলছি হ্যাঁ আমার থেকে অনেক সিনিয়র। পরে বলতেছে দেখি কিন্তু আমার কাছে বিবাহিত মনে হচ্ছে। আমি বললাম আব্বু মানে আঙ্কেল দেখেন আপনি এরকম উল্টাপাল্টা কথা বললেন না, ওরে আমি খুব ভালো করেই চিনি, ওর ফ্যামিলি তো আমি গেছি ওইরকম না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যদি মনে করো যে তুমি বিয়ে করবো তাহলে তো আমার কিছু করার নাই, ঠিক আছে এখন মেয়েরে বিদায় করে দাও। পরে আমি বললাম যে ঠিক আছে তুমি চলে যাও তোমা, আমি তোমার সাথে পরে ফোনে কথা বলবো। আব্বুর কাছ থেকে বিদায় নিল। পরে আমি আর আব্বু তখন গাড়িতে আসছি, ড্রাইভারকে তখন বের করে দিলাম গাড়ি থেকে। আব্বু তখন বলতেছে যে নিশাত মানে মানে আলিফ তোমার কি মানে তোমার প্ল্যানিং কি, তোমার পরিকল্পনা কি, তুমি কী করতে যাচ্ছ? এখন আমার পরিকল্পনা একটাই যে আমাকে বিয়ে করবো, আর কোনো পরিকল্পনা আমার নাই। পরে আব্বু বলতেছে মানে আমাকে বলে যে তুমি যদি বিয়ে করবে, এখন বিয়ে করার পরে এরপরে কী হবে? আমি বললাম এরপরে কী হবে আমি জানি না, আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দেন। বলে যে থাকার ব্যবস্থা তো করতেই পারো, তোমাদের পাশের যে কোনো একটা বিল্ডিং তুমি ভাড়া নিয়ে নাও, ওইখানেও থাকবে, সমস্যা তো নাই।
পরে আমি বললাম যে বলো, অথবা ও যে এখন যে বাসায় আছে ওই বাসায় থাক না। আমি বলি না, এখানে ওর রিলেটিভরা আছে, ওর রিলেটিভরা হয়তো ওর বাবা আমাকে বলে দিতে পারে, আমি চাচ্ছি ওকে আমি বিয়ে করে আমার ফ্যামিলিতে নিয়ে আসবো। পরে উনি বলে ঠিক আছে তাইলে মানে ফ্যামিলিতে বলতে তুমি যদি আলাদা করে সেপারেট রাখতে চাও তাহলে রাখো, এখন ওর বাবা আমাকেও ম্যানেজ করতে পারবি কিনা। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার সাথে রাতে কথা বলবো। পরে রাতে ওকে আমি বললাম যে আমি তোমাকে বিয়ে করবো এবং বিয়ে করে আমি তোমাকে আলাদা একটা ফ্ল্যাটে ভাড়া রাখবো, তুমি এখানে থাকবা, এরপর আস্তে আস্তে আমি বিষয়টা আম্মুকে জানাবো, পরে আমি তোমাকে আমার পরিবারে আনবো, এখনই হুটহাট করে আমি তোমাকে আমার পরিবারে আনবো না। ও আমাকে বলতেছে দেখো এটা যদি করো তাহলে আমি কিন্তু আমার পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, আমি আমার আব্বু আম্মু কিন্তু এটা মানবে না যে আমি তোমার মতো বয়সে একটা ছেলেকে বিয়ে করব, এইটা ভুলেও আমার আব্বু আম্মু মানবে না এবং আমার আব্বু আম্মু এটা নিয়ে খুব ঝামেলা করবে, মানে ওর থেকে তো ঝামেলা করবে, মানে আমি কিন্তু আমার বাবা মাকে হারাই ফেলবো। তখন আমি একটু রেগে গিয়ে ওরে বললাম যে তোমার আসলে কে লাগবে, মানে আমি লাগবে না তোমার বাবা মাকে লাগবে, যদি তোমার বাবা মাকেই লাগে তাহলে প্লিজ আমার আর কষ্ট দিও না, তুমি তোমার বাবা মাকে নিয়ে চিন্তা করো। পরে বলতেছে আরে না আলিফ, আমি এরকম বলি নাই, আসলে আমি তোমাকে লাভ করি, আমি তোমাকে ছাড়া আমার নিজেরও থাকতে খুব কষ্ট হবে, বাট সমস্যা একটাই যে তুমি আমার বয়সের অনেক জুনিয়র, এখন এরকম একটা ছেলে, এখন দেখা যায় তোমার মাঝে একটা মানে যখন ম্যাচুরিটি আসবে, তুমি যখন সব কিছু বুঝতে পারবা অ্যান্ড তখন তো তুমি হয়তো আমাকে ছেড়ে দিবা। আমি বললাম তুমি পাগল হইছো, আমি তোমার কোনো দিনও ছাড়বো না, তুমি যদি চাও 1 কোটি টাকা কাবিন আমি তোমাকে বিয়ে করবো। ও আমাকে বলে আরে কাবিন তো কোনো ম্যাটার না, তুমি আমাকে কাবিন দিবা এটা তো কোনো ম্যাটার না, বাট কাবিনের কথা আমি ভাবতেছি না, আমি তো তোমাকে লাগবে, আমার কাবিনের টাকা লাগবে না। তাই আমি বললাম আমি তোমার সাথে থাকবো, বলে তাহলে আমি এই বাসায় থাকতে পারবো না, আমি আমার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলে দিব যে আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি ওর সাথে পালাই গেছি, আমি আমার আব্বু আম্মুর সামনে যাব না, তুমি যেখানে পারো আমাকে ওখানে রাখো। পরে আমি আমাদের 2টা বিল্ডিং পরে একটা ফ্ল্যাটে ওইখানে কথা বলি, মানে আব্বু নিজে, মানে নিশাদ আঙ্কেল নিজে যায়, উনি নিজে কথা বলে ওখানে একটা বাসা ভাড়া করে দেয়। এরপরে একদিন দুপুরবেলা আমি তোমাকে নিয়ে ডিরেক্টলি কাজী অফিসে যাই এবং তমা ওই দিন ওই বাসা থেকে ওর কাগজপত্র মানে ওর ডকুমেন্ট যা আছে সব নিয়ে আসে। পরে কাজী অফিসে গেলে পরে ওই কাজী অফিসে 10 লক্ষ টাকা কাবিনে আমি তখন তোমাকে বিয়ে করি, আমাদের বিয়েটা হয় এবং বিয়েটা হওয়ার পরে দেন তোমাকে তখন আমি ওই যে আলাদা একটা বাসা রেখেছি ওই বাসায় তোমাকে আমি ওখানে সেট করে দিই, তোমাকে আমি ওখানে সেট করি এবং সেট করার পরে তোমা ওখানে থাকে, আমি এখানে থাকি। তো এবার আমি যেটা করি যে আমার এই বিষয়টা শুধু নিশাদ আঙ্কেল ছাড়া আমি আর কাউরিই বলি নাই, মানে কেউ এই বিষয়টা জানে না, তোমার সাথে আমার রিলেশনের বিষয় বা বিয়ের বিষয় কেউ জানে না। তোমাকে আমি আলাদা একটা বাসা রেখে দিলাম, আম্মুর সাথে থাকতেছি, আমি তখন কলেজে পড়াশোনা করি। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার আব্বুর তখন শুধুমাত্র নিশাদ আঙ্কেলই বিষয়টা জানতো। একটা পর্যায়ে দেখা গেলো যে তোমা প্রেগনেন্ট হয় এবং হওয়ার পরে তখন আমার মানে ও খুব ঝামেলা করতেছে যে আমাকে ফ্যামিলিতে নিয়ে যাও, আমাকে বাসায় নিয়ে যাও, এভাবে কতদিন রাখবা। আর একটা পর্যায়ে দেখা গেলো যে আমি না খুব টেনশন করতাম, মানে সারাক্ষণই টেনশন করতাম, আগের মতো মানে অতটা ইয়েতে থাকতাম না, ভীষণ একটা মানে একটা টেনশনের মধ্যে থাকতাম। এই জিনিসগুলো না আমার আম্মু দেখতো। তো আমি যেহেতু ধরেন ওকে মানে তোমাকে আলাদা একটা বাসা ভাড়া রাখছি, এখন তো ওর তো একটা খরচ আছে, প্রতি মাসে মাসে ওর বাসা ভাড়া তা অনেক খরচ আছে, আমি এই খরচগুলো দিচ্ছি এবং একটা ঘরের ভিতরে একা একা থাকি, বিষয়গুলো নিয়ে চিন্তা করি। এমন করতে করতে আমার আম্মু তখন একটা নেগেটিভ চিন্তা করে বসছে, আম্মু মনে করছে আমি অ্যালকোহল নিচ্ছি, মানে আমি ড্রিঙ্কস করতেছি, নেশা করতেছি, এই জন্য আমি এরকম হয়ে যাচ্ছি। আমি অনেক টাকা আম্মুর কাছ থেকে চেয়ে নিচ্ছি, ওই টাকা দিয়ে নেশা করতেছি এবং নেশা করে আমি ঘরবন্দি হয়ে যাচ্ছি। এবার আম্মু কাদের সাথে আলোচনা করলো এবং তারা সম্ভবত আমার আম্মুকে বললো আম্মু যাতে আমাকে ওভার টাকা না দেয়, কারণ ওভার টাকা দিলেই তো আমি নেশা করব, আর আমি যদি টাকা না পাই তাহলে তো আর নেশা করবো না। অ্যান্ড আম্মু তখন করলো কি আমাকে টাকা দেওয়া কমাই দিল, মানে টাকা দেওয়া কমালো, এমনভাবে কমালো যে আমি ঠিকমতো ওই তোমার বাসার ভাড়া পর্যন্ত দিতে পারি না। মানে আম্মু আমাকে টোটালি মানে আম্মু বলে তুই গাড়ি দিয়ে যাবি, গাড়ি দিয়ে আসবি, এই দুপুরে 50 টাকা খাবি। মানে আমি যেই ছেলেটা প্রতি মাসে আম্মুর কাছ থেকে 20-50 হাজার টাকা নিতাম, মানে 50 হাজার টাকা মাস্ট বি নিতাম, এই ছেলেটাকে আমার আম্মু এখন আমাকে 500 টাকাও দেয় না মাসে। আমি তো আমার বাসা ভাড়া দিতে পারি না, এখানে চলতে পারি না, মানে আম্মুর সাথে তখন আমার তুমুল পরিমাণের ঝগড়া। আর আম্মু আমাকে এটা আমি বলতেও পারি না যে আম্মু আমি বিয়ে করছে, ওইখানে ও প্রেগনেন্ট, ওর বাবু হবে, আর এদিক দিয়ে আম্মু এরকমটা করতেছে। মানে আমার কোন সাইডে আমি যাব, কোন দিকে যাব, আমার মাথায় কিছুই আসতেছে, আমি জাস্ট পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। এরকম করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন কি করব, ওর বাসা ভাড়াও বেজে যাচ্ছে, তো এদিক দিয়ে আবার ওই নিশাদ আঙ্কেল আমাকে তোমার বাসা ভাড়া দিতেছে, ভাড়ার টাকা দিতেছে। এবং একটা পর্যায়ে তখন আমি নিশাদ আঙ্কেল তোমা একটা মিটিংয়ের মতো বসছে একটা রুমের মধ্যে, মানে ওর ফ্ল্যাটে মিটিংয়ে বসার পরে তোমা তখন বলতেছে যে আমার লাইফটা নষ্ট হয়ে গেল, আমাকে এখন আর আমার আব্বু আম্মু মেনে নেবে না, তারাও আমাকে ছেড়ে দিছে, আর আলিফও তার আম্মুকে বলতে ভয় পাচ্ছে, আম্মুর কাছে বলে না, আর আমি এভাবে কতদিন থাকবো, আমার পেটে ওর বাচ্চা। পরে নিশাদ আঙ্কেল লাভ দিয়ে উঠে তোমারে বলতেছে মামুনি তুমি এরকমটা কেন করতেছো, এখন তোমারে ও বিয়ে করছে, ও তো তোমার অবৈধভাবে বিয়ে করে না, বৈধভাবে কলমা কাবিন করে বিয়ে করছে, ও যে সন্তান তোমার পেটে আছে এটা ওরই সন্তান, ও তো অস্বীকার করতেছে না, তাহলে তুমি এরকমটা করতেছো কেন। তখনই নিশাদ আঙ্কেল আমাকে বলতেছে যে এই জিনিসটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে আলিফ,
এইভাবে সব কিছু চিন্তা করলে হবে না, তোমাকে একটু বিষয়টা অন্যভাবে ভাবতে হবে যে তুমি এভাবে মেয়েটাকে রাখতে পারো না, বা কয়েকদিন পর সন্তান হবে, একটা সিদ্ধান্ত নিতে তোমার খরচ বাড়বে, তুমি এই খরচগুলো কীভাবে মেকআপ করবা, তোমার আম্মার কাছে তুমি বলতেও পারবা না, আর তোমার আম্মা তোমাকে টাকাও দিবে না। আর আমি আম্মুর কাছে আসলেই বলি না, কারণ আমি আম্মুকে খুবই ভয় পাই, মানে এত ভয় পাই যে আমি আম্মুর কাছে এটা বলতে পারবো না। একটা পর্যায়ে নিশাত আঙ্কেল আমাকে একটা বুদ্ধি দিল, যে হঠাৎ করে আমাকে বলে যে আলিফ, তাহলে একটা কাজ করো বাবা, তুমি নিজের পায়ে দাঁড়াও। পরে আমি বললাম যে নিজের পায়ে দাঁড়াবো মানে নিজের পায়ে কীভাবে দাঁড়াবো? বলে কিছু একটা করো, কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করো, পড়াশোনার পাশাপাশি কোনো একটা ব্যবসা বাণিজ্য করো, এবং যদি পড়াশোনার পাশাপাশি কোনো একটা ব্যবসা বাণিজ্য করো, তাহলে সেই ব্যবসা থেকে যেই টাকাটা আসবে ওই টাকাটা দিয়ে তুমি তোমাকে আলাদাভাবে রাখতে পারবা, তোমার খরচ দিতে পারবা, এবং একটা পর্যায়ে যখন তুমি প্রাপ্তবয়স্ক হবা, বিয়ের বয়স যখন তোমার হবে, দেন তখন তুমি তোমার আম্মাকে বলতে পারবা যে তুমি তোমাকে নিয়ে আসছো বা এর আগে বিয়ে করছো, তখন তুমি নিজের উপরে ডিপেন্ড থাকবে। এখন তোমার আম্মার উপরে, তোমার আম্মু যদি তোমাকে বের করে দেয় তুমি কী করবা? বা তোমার আম্মু তোমাকে খরচ দিচ্ছে না, তা তুমি বউ চালাইতে পারতেছো না, তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে ব্যবসা বাণিজ্য করো, এরপরে কিছু একটা হবে। পরে আমি বললাম যে আঙ্কেল, আমি নিজের পায়ে দাঁড়াবো কীভাবে? নিজের পায়ে দাঁড়াবো ওই সময় পর্যন্ত কিন্তু আমি একটা কথা জানি না, যেটা এই মুহূর্তে আমি বলবো আপনাকে। আমি বললাম যে আমি নিজের পায়ে কীভাবে দাঁড়াবো, আর নিজের পায়ে দাঁড়াইতে হলে তো পুঁজি লাগবে, টাকা লাগবে, একটা ব্যবসা করতে হলে টাকা লাগবে। মানে উনি আমাকে বলতেছে যে আমাদের ওইদিকে একটা সুপার মার্কেট বিক্রি হবে, যেটার দাম প্রায় 70 থেকে 80 লাখ টাকার মতো, মানে সব কিছু মিলে 1 কোটি টাকার মতো খরচ হবে। তো এই 1 কোটি টাকা দিয়ে আমাকে ওই ইয়েটা কেনার জন্য, ওই সুপার মার্কেটটা কেনার জন্য, বিশাল একটা সুপার মার্কেট। বলে এটা তুমি কিনে ফেলো, ওইখানে মানে ওইখানে লোক রেখে ব্যবসা করাও, প্রয়োজনে আমি ওইখানে বসবো, আমিও ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবো, এবং এই নিয়ে তুমি তোমার বউকে খালাইতে পারো, ভালোভাবে চলতে পারবো। তো আমি তখন আঙ্কেলে বললাম যে আঙ্কেল, আমি 1 কোটি টাকা কোথায় পাবো? কে আমাকে 1 কোটি টাকা দিবে? আমি 1 কোটি টাকা আমাকে কেউ দিবে? আমার কাছে পকেটে 10 টাকা নাই, তো আপনি আমাকে 1 কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছেন, এটা কোনো কথা? পরে আমাকে বলে যে আলিফ, আমি তোমাকে 1 কোটি টাকা পাওয়ার ব্যবস্থা করে দিব, আমি তোমাকে 1 কোটি টাকা পাওয়ার ব্যবস্থা করে দিব, এখন তুমি যদি আমার পক্ষে থাকো বা আমার কথা শোনো। আমি তখন বললাম, কেউ যদি আমাকে 1 কোটি টাকা লোন দেয়, আমি আমার নিজের তারে লিখে দিব, মানে আমি আমার নিজের তারে লিখে দিব যদি আমাকে 1 কোটি টাকা লোন দেয়। পরে আমাকে বলে তোমাকে আমি ব্যাংক থেকে লোন করাই দিব। তাই আমি বললাম, ব্যাংক আমাকে কোন পারপাসে আমাকে 1 কোটি টাকা লোন দেবে? একটু আগে যেটা বললাম যে আমি জানতাম না, এই প্রথম জানতে পারি। উনি আমাকে বলে তোমার নামে 2টা বাড়ি আছে ঢাকাতে, এটা তুমি জানো? আমি বললাম মানে আমার নামে ঢাকাতে 2টা বাড়ি, মানে এটা আপনি কি বলতেছেন? বলে হ্যাঁ, আমি যেটা বলছি এটা আমি সত্যিই বলছি, কারণ তোমার আম্মু যে 2টা বাড়ির ভাড়া উঠায়, যে 2টা বাড়ি, ওই 2টা বাড়ি তোমার আব্বু যখন বাড়িগুলো কিনে তখনই তোমার আব্বু তোমার নামে বাড়িগুলো, মানে ওইভাবেই তোমার নামে দলিলপত্র করা, এই বাড়ির মালিক কিন্তু তুমি, তোমার আম্মু না। আমি তখন বললাম, বলে তোমার আম্মু তোমার আব্বু তোমার নামে বাড়িগুলো লিখে দিছে, তোমার আম্মুর নামে না, তোমার আম্মুকে কিছুই দেয় নাই, শুধু কিছু ব্যাংক ব্যালেন্স দিয়ে গেছে, অতটুকুই, কিন্তু বাড়িগুলো তোমারই, তোমার নামে প্রাপ্ত বয়স হলে এই বাড়ির মালিক তুমি, ওভাবেই তোমার নামে লিখে দিছে। আমি বললাম যে এটা আপনি কী বলেন আঙ্কেল, মানে আমি তো এটাকে জানতাম না। বলে হ্যাঁ, এটা তুমি জানতা না, আমি তোমাকে এখন জানাইলাম। পরে আমি বললাম যে তাহলে আমি এখন কী করবো? উনি আমাকে বলে বাড়ি 2টা বন্ধক রাখবা, এবং এই বাড়ি 2টা বন্ধক রেখে ব্যাংকের কাছে তুমি টাকা উঠাবা, এবং সেই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করবো, এবং এদিক দিয়ে ধরো ব্যবসা থেকে যে লাভটা আসবে সেই লাভটা দিয়ে তুমি লোন চালাবা, ব্যাংকের লোন চালাবে, এবং ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলে একটা পর্যায়ে তোমার আম্মুর, মানে তোমার তো আর ঝামেলা রইল না, এরপরে ব্যবসাটা তোমার হয়ে গেল, এবং বাড়িটা যে জায়গায় বাড়ির জায়গায় বাড়ি পড়ে রইল, ফ্রিতে তুমি ব্যবসাটা পেয়ে গেলা। ধরো বাড়ির নামে লোনটা করে ব্যবসাটা তুমি চালাইবা, এবং ব্যবসা থেকে যে লাভ হবে সেই লাভ দিয়ে লোন পরিশোধ করবা, একটা সময় লোন পরিশোধ হয়ে যাবে, দেন বাড়িটা তোমার হয়ে যাবে। আমি তখন বললাম, বাহ, তাহলে তো অনেক দারুণ আইডিয়া, তো ভালো আইডিয়া দিল আমারে, আমি এরকম করবো। বলে ঠিক আছে, তাহলে আমি কাগজপত্র সব কিছু ঠিকঠাক করি, অ্যান্ড তুমি আস্তে আস্তে করে সব কিছু ওকে করো, আর তোমার আম্মুকে কিছু বলার দরকার নেই। মানে না, আম্মুকে আমি এমনিও জানাবো না। পরে এটা জানার পরে আমি অত্যাধিক খুশি হইলাম যে আমি আমার 2টা বাড়ির মালিক, মানে ঢাকা শহরে আমার নিজের নামে 2টা বাড়ি আছে। মানে এইটা জানার পরে আমার ভিতরে এক্সট্রা একটা শক্তি তখন কাজ করতে শুরু করে। যাই হোক, নিশাত আঙ্কেল তখন এভাবে সব কিছু ঠিকঠাক করলো, ব্যাংকের ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করলো, এবং আমিও ওই ব্যাংকের ডকুমেন্ট সব কিছু ওকে করে দেন। আমি তখন ওই মানে আপনার ইয়েটা কিনবো, সুপার মার্কেটটা কিনবো। ব্যাংক থেকে লোন পাস হওয়ারও একটা ডেট দিল, অনেক পেপার সিগনেচার করা লাগছে, অনেক কিছু, এবং ওই সব কিছু নিশাত আঙ্কেল করতেছে, আমাকে দিচ্ছে, আমি সিগনেচার করতেছি, উনি সব কিছু করতেছে। একটা পর্যায়ে ব্যাংকের লোনটা পাস হলো, এবং ব্যাংকের লোনটা পাস হওয়ার কিছুদিন আগে আমার ওই তোমার ঘরে একটা মেয়ে সন্তান হয়, আমার একটা কন্যা সন্তান হয়, আমার একটা মেয়ে হয়, এবং মেয়ে হওয়ার পরে আমার তখন এই ব্যাংকের লোনটা পাস হয়ে যায়। আমি তখন ওই সুপার মার্কেটটা মানে কিনবো আর কি, পরিকল্পনা চলতেছে, এবং ওইটা আমার কিনা হয়ে যায়। পরে আমি তখন আমি কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে উঠে গেছি, মানে ইন্টার শেষ করে ফেলছি, অনার্সে পড়তেছি। এই অবস্থার ভিতরে ব্যাংকের লোন পাস হয়, এবং আমার একটা মেয়ে হয়। তো তখন আমার মেয়েটাকে নিয়ে খুব ভালোভাবে আছে। আম্মু তখন আসতেছে, আম্মু কিন্তু তখন এই জিনিসগুলো তারপরেও বুঝে না। আর তখন কিন্তু আমার নানু বাড়িতে একটু ঝামেলা চলতেছে,
মানে আমার বড় মামা একটা মার্ডার করে ফেলে যে কোনোভাবে রাজনীতিভাবে। আমার বড় মামা কিন্তু আবার রাজনীতি একজন বড় নেতা ছিলেন ঢাকাতে, মানে আপনি জেলা পর্যায়ে রাজনীতি করতো আর কি এরকম। পরে আমার মামা তখন একটা মার্ডার করে ফেলে, মানে মার্ডার করে না, মামা একটা মার্ডার মামলায় ফেসে যায়। তো মার্ডার মামলায় ফেসে যাওয়ার পরে আমার আম্মু তখন এই বিষয়গুলো নিয়ে খুব টেনশনে পড়ে যায়। মামাকে প্রোটেকশন দেওয়া বা মামাকে কোথায় রাখবে না রাখবে, মামাকে নিয়ে মা তখন টেনশানে থাকে। এবং ওই টেনশানে আমি তখন এই সুযোগে এই কাজগুলো করে ফেলি। এরকম করে সময়গুলো কাটতেছে। আমার মেয়েটার বয়স তখন প্রায় 8 থেকে 9 মাস হবে এরকম। আস্তে আস্তে না আমি তোমার ভিতরে কেমন জানি একটা পরিবর্তন পাচ্ছি। মানে পরিবর্তনটা কি জানেন, মানে ও আগে যেরকম আমাকে রেসপেক্ট করতো, অনেক সম্মান করতো, ভালোবাসা দিয়ে আমার সাথে কথা বলতো, মানে এখন জানি ও কেমন একটু অন্যরকম হয়ে গেছে। আর ওই যে আমি ব্যবসা প্রতিষ্ঠানটা কিনেছি ওইটা থেকে যে প্রফিটটা আসতো, যে লাভটা আসতো, সেই লাভের কিছু অংশে ব্যাংকে পাঠাইতাম ব্যাংকে লোন পরিশোধ করার জন্য, আর বাকিটা নিয়ে আমি আর তোমা ভালোভাবে চলতাম। আর আম্মু তো আম্মুর মতো করেই আছে। বাট একটা পর্যায়ে দেখলাম যে তোমা হঠাৎ করে আমার সাথে যেন একটু কেমন বিহেভ করতে শুরু করে, ঠিকঠাক মতো আমার সাথে কথা বলে না, আমার সাথে কেমন একটু রাগারাগি করে। মানে তার ভিতরে আমি প্রচুর পরিমাণের পরিবর্তন পাচ্ছি। এবং এই পরিবর্তনগুলো দেখার পরে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, কী ব্যাপার, তোমা তো আসলে এরকম মেয়ে না, বা ওর মাঝে তো আমি এরকম কোনো পরিবর্তন হইতে আগে দেখি নাই, তা হঠাৎ করে এরকম চেঞ্জও কেন হয়ে গেল, এরকম পরিবর্তিত কথাবার্তা আমাকে কেন বলতেছে। মানে ওর কথার মাঝে না কোনো মানে কিছু পাই না, এরকম করে ঝগড়া করে শুধুই ঝগড়া করে। এইভাবে প্রায় 1.5 বছরের মতো কাটে। এবং 1.5 বছর পরে একদিন হঠাৎ করে ভাই, এমনিতে তো আম্মু ঝামেলা করতেছে বাসার মধ্যে, আবার ব্যাংক থেকে লোন নিয়েছি, লোন পরিশোধ করা লাগতেছে, দোকান দেখা লাগতেছে, নিজের পড়াশোনা আছে, এর মাঝে ভাই ও একদিন আমার সাথে খুব রাগারাগি করে, মানে অনেক ঝগড়া করে, একটা বিষয় নিয়ে খুব ঝগড়া করে। এবং ঝগড়ার একটা পর্যায়ে আমি তো ওর গায়ে হাত তুলি, মানে ওরে মারি। তো মারি বলতে আমি এর আগে আমি ওর গায়ে অনেকবার হাত তুলছি, কিন্তু এরকমটা করে নাই। ওই দিন যখন ওর গায়ে আমি হাত তুলি, ও তখন রাগ করে রাত্রে প্রায় 11:30 থেকে 12টার মতো বাজে, ও তখন আমার মেয়েটাকে নিয়ে বেরিয়ে যায়। আর ওই সময়তে আমি আম্মুরে বলতাম যে আম্মু আমার বাসায় থাকতে ভালো লাগে না, আমি মাঝে মাঝে আমার মেসে বন্ধুরা থাকে ওদের সাথে থাকবো। এটা বলে আমি বাড়িতেও থাকতাম, একটা মেস, মানে মেস বলতে বন্ধুদের সাথে হোস্টেল আর কি, ওইখানে আমি একটা রুম নিয়েছি, মানে একটা সিট নিয়েছি। তো ঘরে আম্মু মনে করছে যে ঘরে আমি একা একা থাকি, আমার এই বাসার মধ্যে কেউ নাই, আম্মু আর আমি আর তো কেউ নাই, তো আমার হয়তো ভালো লাগে না, মন খারাপ লাগে, এই জন্য মেসে থাকলে বন্ধুবান্ধব সবার সাথে আড্ডা মারি ভালো লাগে। তা আম্মু মনে করছে যে থাকুক না, আমার ছেলে একটু ওখানেও থাকুক এখানেও থাকুক, এই জন্য আম্মু আর আমাকে খুব বেশি একটা প্রেশার দিত না। তো আমি যখন ওইখানে থাকতাম ওই সময়টাতে আমি তখন আইসা আমি তোমার সাথে থাকতাম, ওইখানে থাকতাম মিন্স হচ্ছে তোমার সাথে থাকতাম। তো এরকম করে সময়গুলো কাটতেছে। ওই দিন রাত্রে আমি ওর গায়ে হাত তুলি, একটু বেশি মারি, মারার পর তখন রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। ও যখন বাসা থেকে বেরিয়ে যায়, পরে আমি আর রাতের বেলা ওরে খুঁজি, ফোন টোন দিয়ে মোবাইল টোবাইল বন্ধ, আমি ভাবছি ওর কোনো বান্ধবীর বাসায় চলে গেছে। সকালবেলাও দেখলাম নাম্বারটা বন্ধ, ওর একটা বান্ধবী আছে। আমি ওনার বাসায় গেলাম, ওনার ফোন নাম্বার আমার কাছে ছিল না, মানে বাসায় যাওয়ার পর উনি বলে না তোমার তো আমার বাসায় আসে নাই। তাহলে আমার মেয়েটা নিয়ে ও কোথায় গেল, মানে আমি তখন পাগলের মতো হয়ে গেছি। এবার আমি আঙ্কেলকে জানাইলাম যে নিষেধ আঙ্কেলকে, যে আঙ্কেল এই ঘটনা, ওই তো পাওয়া যাচ্ছে না। নিষেধ আঙ্কেল আমাকে বারবার বলতেছে তুমি একটু বেশি পাকনামি করছো, তোমার আমি বারবার বলছি যে ওর সাথে ঝগড়া করো না, এত ঝগড়া করো, এত ঝামেলা করার কি আছে, তুমি ঝামেলা করে দেখে তো চলে গেছে, এখন কি করবা, ওরে কই খুঁজবা। আঙ্কেল আমি জানি না ওরে কই খুঁজবো, বাট আমার না ভালো লাগতেছে না, আমি মনে হয় মরে যাবো, আপনি প্লিজ যেমনি পারেন ওরে খুঁজে বের করে না, ও কোথায় আছে। পরে আমার বলো আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না বা পাগলামি করো না, ঠিক আছে আমি দেখি কী করা যায়, আমি দেখতেছি, তুমি মাথা গরম করো না। এরকমভাবে উনি আমাকে একটু কোল্ড করে, আমি তখন একটু ঠান্ডা হলাম। দেন উনি তখন খুঁজতেছে যে কোথায় গেছে, আমিও খুঁজি উনিও খোঁজে। দীর্ঘ প্রায় 15 দিনের মতো কেটে গেছে ভাই, আমি ওর আর কোনো সন্ধান পাইলাম না। আমি ওর ঠিকানা অনুযায়ী ওর গ্রামের বাড়িতে পর্যন্ত গেলাম, যে গ্রামে গেছে কিনা, গ্রামে যেয়ে জানতে পারে ও গ্রামেও যায় নাই, মানে গ্রামেও যায় নাই, শহরেও কারো বাসায় যায় না। এই মেয়েটা নিয়ে কোথায় চলে গেছে আমি না বুঝতে পারতেছি না। তখন ভাই আমি এই প্রথম আমার জীবন আমি নেশা করতে শুরু করি। প্রায় মাসখানেক হয়ে গেল আমি নিশাতে, মানে আপনার তোমার কোনো খবর পাই না, এবং আমার মেয়েটারও কোনো খবর পাই না, মানে তোমারও কোনো খবর না, আমার মেয়েরও কোনো খবর নাই। আমি তখন এই আস্তে আস্তে করে একটু একটু করে মানে এই পড়াশোনা আমার বন্ধ হয়ে যায়, ঘরের মধ্যে নেশা করি। এবং একটা পর্যায়ে আম্মু তখন পরিপূর্ণভাবে বুঝতে পারে যে আমি এরকম নেশাগ্রস্ত হয়ে গেছি, বা নেশার মাঝে আমি ঝুলে যাচ্ছি। আম্মু তখন আমাকে বোঝায় যে কী শুরু করছিস সেগুলো, তুই কেন করতেছিস, কেন তোর সমস্যা কি, এগুলো কিছুই বলে না। এরই মাঝে মানে এই ঘটনার প্রায় মানে তোমা চলে যাওয়ার পরে প্রায় 3 মাস পর্যন্ত এইভাবে চলে। আমি ওর সাথেই থাকি। 3 মাসের মধ্যে আমি পুরো নেশাগ্রস্ত, মানে এত নেশাগ্রস্ত হয়ে যায় বলার মতো না। আমি খারাপ মেয়েদের কাছে যেতে শুরু করি, নেশা করতে শুরু করি, মানে নিজেকে যেইভাবে নষ্ট করা দরকার আমি সেম একইভাবে নিজেকে নষ্ট করে ফেলি। আসলে এই সময়কার কষ্টটা কাউকে বোঝানো যাবে না, যে হঠাৎ আমার ওয়াইফ নাই, আমার মেয়ে নাই, কোথায় চলে গেছে, মানে পাগলের মতো হয়ে গেছিলাম আর কি ওই সময়টাতে। এই 3 মাস পরে ভাই হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে একটা উকিল নোটিশ আসছে।
উকিল নোটিশ আসছে। উকিল নোটিশটা আসার পরে উকিল নোটিশটা আমি রিসিভ করি। আমি তখন নোটিশটা আমার আম্মুর হাতে, যে আম্মু দেখো তো এটা কী আসছে, ওইটা বলে আমি তখন চলে যাই, রুমে চলে যাই। রুমে চলে যাওয়ার পরে আম্মু তখন এই নোটিশটা পেয়ে মানে চিৎকার চেঁচামেচি করতেছে আমার সাথে। তো চিৎকার চেঁচামেচি করতেছে, আমি তখন বেরোইছি। বেরোয়ার পরে আম্মু আমার বলে, এটা তুই কী করলি? আমি বললাম কী করলাম মানে? আম্মু আমারে বলতেছে, তুই এটা কী করলি, এটা তুই কী করলি? আমি বললাম যে আমি কী করলাম? আম্মু বলে, তুই তোর বাড়ি বিক্রি করে দিছিস? আমি বললাম, মানে মা তোমার কথা আমি বুঝি না, আমি বাড়ি বিক্রি করছি মানে এবার কী বলতেছো? আম্মু আমার বলে, তুই তোর বাড়ি বিক্রি করে দিছিস? আমি কার কাছে বাড়ি বিক্রি করলাম? বলে কেন? নিশাতের কাছে। আমি বললাম, নিশাত আঙ্কেলের কাছে আমি বাড়ি বিক্রি করবো কেন? পরে আমার আম্মা আমাকে দলিল পেপারগুলো দিল, মানে উকিলের মাধ্যমে আমাদের কাছে নোটিশ আসছে যে আমাদেরকে 15 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে, মানে 15 দিনের মধ্যে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, বিকজ আমি আজ থেকে বহু বছর আগে আমার বাড়ি নিশাত আঙ্কেলের কাছে বিক্রি করে দিই। মানে আমি তখন বলি যে মা এটা কীভাবে সম্ভব, মানে এটা তো হতেই পারে না। এরপরে আমি তখন রুম থেকে বেরোই, বাসা থেকে বেরোই, বাসা দৌড়ে আমি মানে আমার ওই সুপার মার্কেটে যাই। তখনও সুপার মার্কেটের মালিক আমি। গিয়ে দেখি যে নিশাত আঙ্কেল ক্যাশে বসে আছে। গিয়ে ওনার কলার চাপিয়ে ধরি যে আপনি এটা কী করলেন? এই কলার চাপিয়ে ধরে ওনার সাথে ঝামেলা হয়, মানে টাকা ঢুকায়, এখানে তো অনেক টাকা থাকে আপনার ক্যাশে। এই মাঝে কে জানি পুলিশ কল করে দেয়। উনি পুলিশ কল করে না কে করে জানি না, পুলিশ এসে আমাকে সাথে সাথে ধরে নিয়ে যায়। আমাকে ধরে নিয়ে গেলে উনি তখন আমার নামে একটা ডাকাতি মামলা দিয়ে দেয়, যে আমি ওনার দোকান ডাকাতি করতে গেছিলাম, ব্যবসা প্রতিষ্ঠান ডাকাতি করতে গেছি, ডাকাতি মামলা দিয়ে দেয়। ডাকাতি মামলা দিয়ে আমার আম্মা তখন আমাকে 3 দিন পরে জেল থেকে ছুটে আনে, এবং 3 দিন থেকে জেল থেকে ছুটে আনে। এতে আমার বড় মামলা, তো ধরেন আমার বড় মামা তখন মামলা খেয়ে আছে। আমার বড় মামা থাকলে কিন্তু ঝামেলাগুলো এরকম হতো না। আমার বড় মামা মামলা খেয়ে আছে, বড় মামা মামলা খেয়ে বড় মামা চলে গেছে ওনার মতো করে। আর তখন আমি আমার আম্মুকে কোনো কিছু বলতেছি না। আর তোমা তো হারাই গেল, তোমার কোনো খবরই পাই না। আম্মুরে আমি কোনো কিছু আর বলি না, আম্মুরে আমি কিছু জানাই না। এই অবস্থার মধ্যে ধরেন আমি পড়ে আছি, মানে কী করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছি না। অ্যান্ড এরই মাঝে আমার নানু তখন আসে, আমার নানা ভাইরা আসে, আমার যে বাকি নানুর আত্মীয় স্বজনরা আছে ওরা আসে। এখন এটা বহু বছর আগে মনের নামে লিখে দিছি। কেন লিখে দিছি এটা তো আর আমার আম্মুরে বলতে পারি না। আমার আম্মুও বলে না কেন লিখে দিছি, আমাকে জিজ্ঞেস করে, আমি কিছুই বলি না। তা আমার আম্মু তখন মামলা করে, আমার আম্মুও মামলা করে, একইভাবে নিশাত আঙ্কেলও তখন মামলা করে। দুটো মামলা তখন চলতেছে, এবং দুটো মামলা এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে দেখা গেলো যে নিশাত আঙ্কেলের তখন অনেক টাকা, মানে উনি যে মানে প্রতারণা করছে, কীভাবে করছে বলি, যে দোকানটা আমি নিয়েছিলাম এই দোকানটাও কিন্তু ওনার নামেই নিছে। মানে আমারই কিছুই দেয় নাই, আমার বাড়িও আমার কাছ থেকে নিয়ে গেছে, আবার আমার বাড়ির নামে উনি লোনও উঠাইছে, আবার ওই লোন দিয়ে উনি দোকানও কিনছে, আবার ওই দোকানও উনি নিজের নামে কিনছে। মানে প্রতারণার তো একটা লিমিট আছে বা আছে, মানে এত বড় প্রতারক হতে পারে, মানে কিচ্ছু দেয় নাই। আমার বাড়ি আমার কাছ থেকে নিয়ে গেছে, আমার যে দোকানটা আমি কিনছি ওইটা আমার নামে উনি কিনছে, আবার লোনও উনি উঠাইছে, সবই উনি করছে, কিছুই পাই নাই। পরে সব কিছু নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে তখন উকিল নোটিশ আসছে। আমার নানা ভাই বলে যে আপাতত বাড়ি ছেড়ে দে, কারণ এই বাড়ির মধ্যে তো এখন থাকা যাবে না। পরে আমার আম্মা তখন বাধ্য হয়ে বাড়িটা ছেড়ে দেয়। তখন এই মামলা চলতে থাকে, মামলা চলতেছে, মামলার কোনো কিছু পাই না। কিন্তু আমি তো ওই সময় নেশাগ্রস্ত, মানে নেশা করতে করতে আমি তখন পাগল হয়ে গেছি, মানে আমি ওই নেশার মধ্যেই আছি। নেশা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমার আম্মু তখন একে তো বাড়ির টেনশন করতেছে, 2টা বাড়ি মানে চলে গেল, এর উপরে আমি আবার নেশা করতেছি। মানে আম্মু তখন বুঝতে পারতেছিল না যে আম্মু কী করবে। আম্মু তখন আমার নানা ভাইকে ধরে কান্নাকাটি করে যে আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট করে দিল, আমার ছেলেকে এভাবে ক্ষতিগ্রস্ত করলো, কেন আমার ছেলের জীবনটা এরকম করলো। মানে এরকমভাবে হচ্ছে আমারে তখন আমার পরিবার থেকে আমাকে মানে বোঝানো হচ্ছে যে তুই ঠিক হয়ে যা, ভালো হয়ে যা, এরকম করে বুঝে। কিন্তু আমি ভালো হইতেছি না। এমন করতে করতে মা তখন সিদ্ধান্ত নিল যে মানে আমাকে বিয়ে করাই দিবে। ওদিক দিয়ে তো বাড়ির মামলা চলতেই আছে, আমরা কোর্টে যাচ্ছি, হাজিরা দিতেছি, আমাদের ডকুমেন্ট দেখাইতেছি, আমি বলতেছি আমার কাছ থেকে জোর করে সিগনেচার নিয়ে গেছে, স্বইচ্ছে নিয়ে জানে, এরকম করে মামলাটা চলতেছে। ওনার দিক থেকেও মামলা চলে, আমি আমার দিক থেকেও মামলা চালাইতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার আম্মু তখন সিদ্ধান্ত নিল যে আমারে তো ভালো করতে পারতেছে না কোনোভাবেই। আর এরই মাঝে কিন্তু আর ওই যে আপনার তোমার কোনো খবরই পাইলাম না, তোমার আমার মেয়ে যে কই চলে গেল, মানে এর কোনো খবরই পাইলাম না। এদিক দিয়ে আমার আম্মু তখন করলো কি, আমার বলতেছে যে বিয়ে করাই দিবে। আমার নানা ভাই বলে যেহেতু এরকমটাই করতেছে, বিয়ে করাই দিয়ে, এবং বিয়ে করাই দিলে হয়তো ঠিক হয়ে যাবে, বউ যখন আসবে যখন সংসারী হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। তাই আমি আমার আম্মুরে বলছি আমি বিয়ে করবো না, তুমি আমার বিয়ে করাইতে পারবা না, মানে আমি বিয়ে করবো না। আম্মু একরকম জোর জবস্তি করে আম্মুর মানে আমার ওই নানুর এলাকারই এক মেয়ে, নাম হচ্ছে রোষা, ওই মেয়েটা কলেজে পড়তো, দেখতে সুন্দর ভালো আছে। আমার আম্মু তখন আমাকে জোর করে ওই মেয়েটাকে বিয়ে করাই দেয়। মানে আমার কোনো করার ইচ্ছা ছিল না, আমাকে ওই মেয়েটাকে বিয়ে করাই দেয়, এবং বিয়ে করাই দিলে আমি তখন ওই মেয়েটাকে বিয়ে করি। এবং বিয়ে করার পরেও সেই একইভাবে আমি নেশা করতেছি, মানে আমি একইভাবে নেশা করতেছি। আর বাড়ির মামলা ওইদিকে চলতেছে, তোমার কোনো খবর নেই, আমার বাচ্চার কোনো খবর নেই। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ যে রোষা আবার মানে রোষা তখন প্রেগনেন্ট হয়, অ্যান্ড রোষার ঘরে আমার একটা মেয়ে সন্তান হয়, রোষার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়।
এবং মেয়েটা হওয়ার পরে আম্মু মনে করলো যে হয়তো বিয়ে করছি, মেয়ে হয়েছে, আমি হয়তো ভালো হব, বাট আমি তখনও ভালো হইলাম না। আমার মেয়েটাকে আমার কোলে দেওয়ার পর আমি ভালো হইলাম না। তখন হঠাৎ করে আমার নানা ভাই বলতেছে যে আমি হজে যাব, ওরে আমি সাথে করে নিয়ে যাব, এরকম করে বলতেছে। তো মানে আমার ভিতরে তখন ওই শুধু আমার ওই তোমার জন্যই কষ্ট হইতেছে, শুধু তোমার জন্য আমার পরাণ পড়তেছে, আর কিচ্ছু আমার মনে হয় না। আমি যে 2টা বাড়ি ওনাকে দিয়ে দিছি, বাড়িঘর সব লিখে দিছি, এটার জন্য আমার কষ্ট হচ্ছে না, বাট আমার তোমার জন্য কষ্ট হচ্ছে। পরে সৌদি আরবে গেছি আমার নানা ভাইয়ের সাথে হজ করার জন্য। হজে গেলাম এবং হজ থেকে ঘুরে আসার পরে আমি হজে যাওয়ার পর আমার নানারে বললাম যে নানা, আমার না এটা ভালো লাগতেছে, আমি এখানে থেকে যেতে ইচ্ছে করতেছে, আমি সৌদি আরবে থাইকে যাবো না, না আমার সৌদি আরবে থাইকে যেতে ইচ্ছে করতেছে, আমার বাড়িতে যেতে ইচ্ছে করে না। পরে হজ সম্পূর্ণ করে নানা বাড়িতে আসে, বাড়িতে এসে আমার মাকে বলে একটা কাজ কর, তুই আলিফরে সৌদি আরবে পাঠাই দে। ও বলো সৌদি আরবে থাকতে ভালো লাগে, আল্লাহর পবিত্র জায়গা, ওইখানে গেলে হয়তো ভালো হয়ে যেতে পারে। তো আমার আম্মু তখন আমার বলে তুই কি সৌদি আরবে যাবি? তখনও কিন্তু মামলা অধীন অবস্থায়। আমি বললাম যে হ্যাঁ আমি যাব। পরে আমার আম্মু আমাকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করে, আমার ডকুমেন্ট কাগজপত্র সব ঠিক করে, পাসপোর্ট করে এবং আমাকে সৌদি আরবে পাঠাই দেয়। এবং একটা মসজিদের চাকরিতে আমার আম্মু আমাকে পাঠায়, মানে সোজা বাংলায় যেটাকে বলে মসজিদ ক্লিনার, মানে ইচ্ছে করেই পাঠায় যে আমি যাতে একটু আল্লাহর পথে ফিরে আসি, নেশা ছেড়ে দিয়ে ভালো হই, এই জন্য একটা মসজিদ ক্লিনারের চাকরিতে আমাকে পাঠানো। সৌদি আরবে একটা মসজিদ ক্লিনারের চাকরিতে চাই। এবং আমি তখন মসজিদ পরিষ্কার করি, হঠাৎ করে আমি ফেসবুকে অনেকটা অ্যাক্টিভ হয়ে যাই। ওই সময়টাতে ফেসবুকে ছবি আপলোড করি, ভিডিও দেই, মানে মোটামুটি ওভাবেই আমি তখন চলতেছি। এবং মানে সব ধর্মীয় অনেক ধরনের হুজুরদের বয়ান, বক্তব্য, এরপরে বিভিন্ন ইসলামিক কথাবার্তা, বিভিন্ন ইসলামিক জিনিস আমি দেখাচ্ছিলাম। মানে একেবারে ইসলাম প্রিয় বা ইসলামিক অনেক কিছু আমি করি। মানে আমি আমার ফেসবুকের মাধ্যমে মানুষকে দিনের পথে, ধর্মের পথে আনার জন্য চেষ্টা করি। মাঝে মাঝে ফেসবুক লাইভে যাই, অনেক ইসলামিক কথাবার্তা বলি। এইরকমভাবে অনেকের মন আমি তখন জয় করে ফেলি। এরকম করতে করতে হঠাৎ করে একদিন মানে আমার মেসেঞ্জারে তমা আক্তার বলে একটা আইডি থেকে আমাকে অনেক লম্বা একটা প্যারাগ্রাফের মতো একটা মেসেজ লেখে। মেসেজটা এরকম যে আমি যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই যা করি, আমি কখনো বেহেশতে যেতে পারবো না, এটা ওইটা লিখে মানে ওই যে কথাগুলো লিখলো, মানে পুরোটা প্যারাগ্রাফ পড়ে আমি দেখলাম যে এইটা তোমার লেখা, মানে এই কথাগুলো তোমার, কিন্তু প্রোফাইলে তোমার কোনো ছবি নাই এবং তোমার কোনো কিছুই নাই। তাহলে এইটা কে এটা জানার জন্য আমি তখন মেসেঞ্জারে কল ব্যাক করতে থাকি, ধরে না, প্রায় 3 দিন পরে আমার কলটা রিসিভ করার পরে যখন হ্যালো বল, আমি তখন বুঝছি এটা তোমা। আমি তখন কান্না করতেছিলাম যে তোমা, তুমি আজকে এত বছর পরে তুমি কোত্থেকে আসলা? আমাকে বলে আমি কোত্থেকে আসছি এটা তো তোমার দেখার বিষয় না, তুমি তো ভালোই আছো। আমি বললাম আমি ভালো আছি মানে এটা তুমি কি বলতেছো, এটা তুমি কি কথা বলতেছো? ও আমাকে বলে হ্যাঁ তুমি ভালো আছো, তুমি অনেকটাই ভালো আছো, তোমার তো এখন কোনো টেনশন নাই, তোমার কোনো প্যারা নাই, তুমি তো চিল আছো তাই না, তো তোমার সমস্যা কি, এখন তুমি ভালো আছো। আমি বললাম তোমা দেখো, আমার সাথে এরকমটা করো না, আমি তোমার গায়ে হাত তুলছি, আমি তোমার স্বামী, ঠিক আছে, তা তোমার গায়ে হাত তোলার কারণে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা? আমাকে বলে হ্যাঁ কি করবো, তোমাকে ছেড়ে চলে যাবো না তো তুমি আমাকে মারবা, আমি তোমার কাছে থাকবো? আমি বললাম তোমা প্লিজ, আমি তোমার কাছে জানতে চাই যে কী হয়েছে, মানে তুমি কি আমার কাছে বলবা? মানে আমি না তোমার কাছে জানতে চাই যে মানে কি হয়েছে, কেন তুমি এটা করতেছো, বা মানে কেন এটা করতেছো, বা তুমি কোথায় চলে গেলা? ও বলে আমি কোথাও যাই নাই, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছি। আমি বললাম ব্ল্যাকমেল? তুমি কিসের ব্ল্যাকমেলের শিকার হয়েছো? ও বলে যদি তুমি শোনো তোমার চোখ কপালে উঠে যাবে। আমি বললাম আরে চোখ কপালে উঠবে কেন, কি হয়েছে, কিসের ব্ল্যাকমেল তুমি আমাকে বলো। ও আমাকে বলে তাহলে তুমি শোনো, আমি তোমাকে বলি, আর আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি তুমি পাবলিকলি জানাই দাও বা কাউরে বলো, হয়তো আমি এই শহরে থাকতে পারবো না, আমাকে হয়তো মেরে ফেললে মেরে ফেলুক, এরপরেও আমি মৃত্যুর আগে আমার সত্য কথাগুলো তোমাকে বলে যেতে চাই। আমি তখন বললাম যে ঠিক আছে বলো। ও তখন বলে যাকে তুমি বিয়ে করছো আমি সেটাও জানতে পারছি, তোমার একটা মেয়ে সন্তান হয়েছে এটাও জানতে পারছি, তুমি সৌদি আরবে চলে গেছো এটাও জানতে পারছি, কিন্তু তুমি অনেক কিছুই জানো না। আমি বললাম কি জানি না? বলে তুমি যাকে বিয়ে করেছো, মানে আমাকে যে তুমি বিয়ে করেছো, আমি তোমার কে এটা কি তুমি জানো? আমি বললাম যে না, তুমি আমার প্রেমিকা, আমি তোমাকে প্রেমিকা হিসেবেই তো বিয়ে করছি, বউ বানাইছি। বলে আমি শুধু তোমার প্রেমিকাই না, আমি তোমার সৎ মা। আমি বললাম মানি তুমি আমার সৎ মা, এটা কি বলতেছো? আমাকে বলে হ্যাঁ, তোমাকে বিয়ে করার কয়েক বছর আগে ওই তোমার নিশাত কাকা যাকে বলো, যিনি তোমার সৎ বাবা, তিনি আমাকে বিয়ে করে। আমি বললাম মানি এটা তুমি কি বলতেছো, উনি তোমাকে বিয়ে করে, মানে আমাকে চেনার আগে তুমি ওনাকে চিনতা? বলে হ্যাঁ, আমি তোমাকে চেনার আগে ওনাকে চিনি, উনি আমাকে ঢাকা শহরে নিয়ে আসে, উনি আমাকে এনে আমার একটা বিয়ে হয়, বিয়ে হবার পরে আমার ডিভোর্স হয়, ওনার সাথে সম্পর্ক, উনি আমাকে ঢাকাতে নিয়ে আসে এবং ঢাকাতে এনে উনি আমাকে ইউজ করতো। পরে উনি একদিন আমাকে কলমা করে বিয়ে করে, বাট কোনো কাবিন করে না। বিয়ে করার পরে এই ঝামেলাগুলোর মাঝে উনি একদিন আমাকে এই প্রস্তাব দেয় যে যেভাবে হোক আলিফের নামে 2টা বাড়ি আছে,
আলিফকে পটাইতে হবে, উনি আমাকে এগুলো করতে বাধ্য করায়। আমি তখন এগুলো করতে চাই না। উনি আমাকে বলে তোমার সাথে আমার যেটা হয়ে গেছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মনে করো, আলিফ তো আর আমার সন্তান না, ওর সাথে আমার ব্লাডের কোনো সম্পর্কও নাই। আমি আলিফের সাথে তোমাকে সম্পর্ক করাই দিব, তুমি আলিফকে বিয়ে করবা, আলিফকে নিয়ে থাকবা। তোমার কাছে আমার একটা শর্ত, আলিফের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমারে দিবা, ওই টাকাগুলো দিয়ে আমি ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করব। কারণ আমি আলিফের মাকে বিয়ে করছি। আলিফের মাকে বিয়ে করার পরে আমি আলিফের মায়ের কাছে কিছুই পাই নাই, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতের জন্য আমার কিছু টাকা লাগবে, তুমি আলিফের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমাকে দিবা, এবং দিলে পরে আমি সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, আর তুমি আলিফকে বিয়ে করবা। এই কথা বলে তোমার নাম্বারটা আমাকে দে, এবং তোমার সাথে আমার যা কিছু হয়েছে, যত প্ল্যানিং প্রোগ্রাম যাই হয়েছে, এই সব কিছুই তোমার আব্বা ওই নিষাদ করেছে। ওনারই সব সাজানো প্ল্যানিং ছিল, ওনার প্ল্যানিং অনুযায়ী আমি কাজ করেছি। বাট আমি জানতাম না যে উনি তোমার কাছ থেকে এই প্রপার্টিগুলো লিখে নিচ্ছে। উনি শুধু আমাকে বলছে প্রপার্টি তোমার নামেই থাকবে, কিন্তু উনি শুধুমাত্র ওই দোকানটা নেবে, মানে ওই যে সুপার মার্কেটটা তুমি কিনছো, এই সুপার মার্কেটটা উনি ওনার নামে কিনবে, কিন্তু বাড়িগুলো তোমারই থাকবে। কিন্তু সেখানে উনি আমার সাথে বেইমানি করে, উনি বাড়িগুলো ওনার নামে নিয়ে নেয়, সুপার মার্কেটও ওনার নামে কিনে, এবং সবই তোমার উপরে ফাঁসায় দেয়। এটা নিয়ে ওনার সাথে আমার ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে উনি বলে যে তুমি আমার সাথে যদি ঝগড়া করো তাহলে আমি আলিফকে সব কিছু বলে দিব যে তুমি আগে আমাকে বিয়ে করছো, আমার সাথে সংসার করছো, এরপর আলিফকে বিয়ে করছো। তখন সংসার বাঁচানোর ভয়ে মেয়ের মুখের দিকে তাকে আমি তোমাকেও সত্য কথা বলতে পারতেছিলাম না। হায়রে খোদা, একটা পর্যায়ে তোমার সাথে ঝগড়া হওয়ার পর আমি যেদিন বের হয়েছি ওই দিন এমনকে ফোন দেই, এবং ফোন করার পরে তিনি আমাকে ওখানেই ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল মিনস হচ্ছে তিনি আমাকে কিডন্যাপ করে। উনি আমাকে কিডন্যাপ করে আমাকে একটা বাসায় নিয়ে আটকায় রাখে। আমি তোমার সাথে আর যোগাযোগ করতে পারি নাই, এবং যোগাযোগ না করতে পারার পরিপ্রেক্ষিতে তুমি বিয়ে করো, সংসার করো, তুমি যখন সৌদি আরবে চলে গেছো, এরপরে উনি আমাকে ওখান থেকে আমাকে অব্যাহতি দেয়, আমাকে বের করে। উনি বলে তুই যদি আমার নামে মামলা করিস, যাই করিস, কিচ্ছু লাভ নাই, আমি না কিছুই করবো না তোরে, তুই মামলা করে কিছু করতে পারবি না। আলিফ মামলা করে কিছু করতে পারে না, তুই করে কি করবি? এরপরে বের হওয়ার পরে জানলাম তুমি বিয়ে করছো, তুমি সংসার করছো, তোমার একটা কন্যার সন্তান আছে। আমি না তোমার সংসারে আর আঘাত হানতে চাইনি। শেষ পর্যন্ত আমার জীবনটা যেহেতু নষ্ট হয়ে গেছে, নিজের মেয়েটাকে মানুষ করার জন্য আমি খারাপ পথ বেছে নিয়েছি। আমি বললাম খারাপ পথ মানে এটা তুমি কি বলতেছো? তুমি কিসের খারাপ পথ বেছে নিয়েছো? ও বলে আমি অবৈধ কাজ করি, যেটা বলে যে শরীর বিক্রি করি। আমি শোনার পরে বললাম দেখো, তুমি আমার প্রথম বউ, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার স্ত্রী, তুমি এটা করতে পারো না। আমাকে বলে এছাড়া তো আমার কাছে কোনো পথ খোলা নাই, আমার কথাগুলো বিশ্বাস না করলে আমি তোমাকে প্রমাণ দিই। ওর কাছে কিছু রেকর্ডিং ছিল, ওই রেকর্ডিংগুলো আমাকে দিছে। পরে আমি রেকর্ডিংগুলো শুনলাম যে প্ল্যানিংটুকু হয়েছে, মানে যা হয়েছে, এই সব কিছুই নিষাদ কাকা করেছে, মানে নিষাদ আঙ্কেল করেছে। নিষাদ আঙ্কেল মূলত আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য উনি এই কাজটা করেছে, এবং উনি নিখুঁতভাবে আমার উপরে প্রতিশোধ নিয়েছে। আমি তখন বললাম যে দেখো তুমি এরকম কিছু করো না, আমি তোমার জন্য টাকা পাঠাবো। পরে আমি ওকে ঢাকাতে একটা ঘর ভাড়া করে দিই সৌদি আরব থেকে, এবং একটা পর্যায়ে আমি ওকে সৌদি আরব থেকে টাকা পাঠাইয়া আমি ওকে পাসপোর্ট করাই দিই, এবং ওর পাসপোর্ট হয়, এবং পাসপোর্ট হলে পরে আমি এরই মাঝে সৌদি আরবে যেই দোকান, আমি যেই মসজিদ ক্লিনারে চাকরি করতাম, ওখানে আমি আমার মায়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নিই, নানার কাছ থেকে টাকা নিয়ে আমি ওখানে ব্যবসা শুরু করি। একটা পর্যায়ে আমি ওকে, মানে তোমাকে আর আমার মেয়েকে, তোমাকে আর তন্নিকে, আমার মেয়ের নাম তন্নি, তমা আর তন্নিকে আমি তখন সৌদি আরবে নিয়ে আসছি। এবং সৌদি আরবে নিয়ে আসার পরে আমি সৌদি আরবে আমার মেয়ের সাথে আছি, আমার ওয়াইফের সাথে আছি, এবং বাংলাদেশে আমার বউ রোষা আছে, এবং আমার ওখানে আরেকটা মেয়ে আছে। আর এরই মাঝে আমার ওই রোষার ঘরে আমার আরেকটা কন্যার সন্তান হয়েছে, কিন্তু তোমার ঘরে কোনো সন্তান হয়নি। তোমার আমার সাথে সৌদি আরবে আছে। তো এখন আমি 6 মাস থাকি সৌদি আরবে, 6 মাস থাকি বাংলাদেশে। আমি রোষাকে বলি সৌদি আরবে যাচ্ছি, আমার ওখানে ব্যবসা আছে, ব্যবসা দেখার জন্য, কিন্তু ব্যবসাও দেখি মাঝে মাঝে আমি তোমার সাথে থাকি, আর বাংলাদেশে আমি রোষার সাথে থাকি, ঠিক এভাবে আছি। তো রোষা আসলে যদি কখনো জানতে পারে যে আমি তোমাকে বিয়ে করছি, রোষা হয়তো আমার সংসার করবে না, আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি, কিন্তু তোমা হয়তো আমার সাথে থেকে যাবে। আজকে এই প্রান্তে এসেও না আমি ওই নিষাদ আঙ্কেলের কোনো প্রতিশোধ নিতে পারি নাই। তো আপন ভাই, আপনাকে আমি এই কথাগুলো কেন বলছি আজকে জানেন? আমার ওই নিষাদ আঙ্কেল না এখন মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি মাঝে মাঝে ফেসবুকে, ইউটিউবে, আমি অনেকগুলো প্ল্যাটফর্মে দেখি যে উনি হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, লক্ষ লক্ষ টাকা উনি মসজিদ মাদ্রাসায় দান করতেছে, এবং উনি এখন খুবই নাম করা একজন ব্যক্তি, যাকে সবাই চিনে। উনি একজন ফেমাস মানুষ,
ওনার অনেক টাকা পয়সা তিনি দান সরকার করে এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে উনি গিয়ে বসে থাকে। উনি আমার জীবনটা নষ্ট করছে, আমার মায়ের জীবনটা নষ্ট করছে, আমাদেরকে রাস্তার ফকির বানাই দিছে। এর কোনো বিচার আমি পাই নাই, কিন্তু চোখের সামনে দেখতেছি যে উনি আজ একজন মানবতার ফেরিওয়ালা। এটা দেখে সহ্য করতে পারি নাই। তাই আপনিও তো ইউটিউবে কাজ করেন, আপনার কাছে আমার দুঃখের কথাগুলো বলছি। আপন ভাই, আমি আপনাকে কথাটা বলছি, কিন্তু অনুরোধ করবো যে আপনি আমার নাম, ঠিকানা, এই জিনিসগুলো যদি পারেন একটু হাইড করবেন, কারণ এগুলো জানাজানি হয়ে গেলে হয়তো আমার রোষা আমাকে ছেড়ে চলে যাবে। আমি রোষাকেও চাই, তোমাকেও চাই। আমার কন্যাগুলো বড় হোক, তো রোষা যদি আমাকে ছেড়েও চলে যায় আর মেয়েগুলো বড় হলে যাক, এই জন্য আপনি আমার নাম ঠিকানাগুলো হাইড করে যদি পারেন আমার গল্পটা প্রচার করবেন। রাজধানী ঢাকার বুকে আমার মতো এরকম অনেক ছেলে আছে যারা হয়তো এই প্রতারণার হাত থেকে বেঁচে যাবে আমার জীবনে এই গল্পটা শোনার পরে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য আমার দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম। বাপরে বাপ, প্রতারণা, প্রতারণা এরকমভাবেও হতে পারে। আমি মাই গডনেস। যাই হোক, আমি শুধু একটা কথাই বলি, আমি কাউকে ছোট করতে চাই না, আমি কাউকে ক্ষতি করতে চাই না। শুধু আমি বলতে চাই যে আমার গল্পের মাঝে থেকে আপনারা কিছু শেখার জন্য চেষ্টা করবেন, কিছু বোঝার জন্য চেষ্টা করবেন, বাস্তব দুনিয়া সম্বন্ধে জানবেন এবং জেনে যদি আপনি আপনাকে সতর্ক করে রাখেন। আজকে নিশা মানে আলিফের বয়সে যারা আলিফের গল্পটা শুনেছে তারা যদি এরকম সতর্ক হয়, এই গল্পের মাধ্যমে একটা ছেলেও যদি সতর্ক হতে পারে বা ভালো হতে পারে, এরকম ফাঁদে পড়ে নিজের জীবন নষ্ট না করে, তাহলেই হয়তো আমার গল্প বলা সার্থক আর আপনাদের গল্প শোনা সার্থক। বন্ধুরা, এই গল্পের মাঝে যে নাম, ঠিকানা, মিস্টার নিশাত সাহেব, আলিফ, তমা, রোশা, যাদের নামগুলো দেওয়া হয়েছে, এই সবগুলো নামে কাল্পনিক। এই নামগুলো আমার নিজের দেওয়া, আমাদের নিজের দেওয়া। কিন্তু একটা বিষয় আমি ওখানে জানিয়ে রাখি, এই যে মানবতার ফেরিওয়ালা, এখানে একটু কথা বলি, কেউ প্লিজ যাবেন না, একটু শুনে যান। যে মানবতার ফেরিওয়ালা বিষয়টা আমি অনেকেই দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই। আমাদের দেশে বিশাল মানবতার ফেরিওয়ালা মানে, আর আপনারাও হাউ দ্য স্টুপিড পিপল আর, যে আপনারা, আই এম সরি আমি এই ওয়ার্ডটা উচ্চারণ করছি এই কারণে, স্টুপিড মিনস হচ্ছে বোকা। আপনাকে গালি দেয়নি, আপনি বোকা। যে আপনি কতটা বোকা যে আপনি একটা মানুষের ভিডিও দেখে, মানে একটা মানুষের ইমোশনাল মিথ্যে কথা শুনে আপনি তাকে মানে কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আমি জানি না, সত্য মিথ্যার কথা বলতে পারবো না, আমি কাউকে দোষারোপ করতেছি না, আল্লাহ তাআলা ভালো জানে। কিছুদিন আগে আমি এই যে মিল্টন সামারদার বলে এরকমই তো একজন লোক আছে, ওনাকে নিয়ে দেখলাম যে উনি মানুষের কিডনি বিক্রি করে, এই বিক্রি করে, ওই বিক্রি করে, এরকম অনেক কথাবার্তা দেখলাম যে মিডিয়াতে ছড়াচ্ছে বা পুলিশের পক্ষ থেকে এরকম অনেক কিছু দেখতেছিলাম। তাকে পুলিশও ধরে নিল। এবং কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দেখলাম যে উনি আবার আগের মতো ওনার কার্যক্রম চালাচ্ছে। আই এম সরি টু সে, আমি বারবার বলে নিচ্ছি, উনি ভালো কি খারাপ সেটা কিন্তু আমি জানি না, আমি শুধু যেটা দেখেছি সেটা বললাম। যে এরকম ভিডিও দেখলাম এবং ওনাকে থানায় ধরে নিয়ে যাওয়ার পরে আপনার তখনকার প্রশাসন যিনি ছিল তিনি বলল যে একদিনে তার মোবাইলে নাকি 2-3 মানে 1 মাসে 2 কোটি টাকা চলে আসছে। হাউ ইজ পসিবল? এবং তিনি প্রমাণ দেখালো যে তার বিকাশে 2 কোটি টাকার মতো আসছে 1 মাসে, এরকম বা 1.5 কোটি টাকা আসছে, এরকম অনেকগুলো ডকুমেন্ট দেখলাম। তার মানে লক্ষ, আমি কোটি বাদ দিলাম, লক্ষ লক্ষ টাকা তার বিকাশে আসতেছে এবং মানুষ সেগুলো দিচ্ছে তার এই ভালো কর্ম দেখে। এবং একটা পর্যায়ে পুলিশ প্রকাশ করে দিল যে না, তিনি এটা বিক্রি করে, ওইটা বিক্রি করে। তিনি বিক্রি করে কী করেন এটা আল্লাহ তাআলা ভালো জানে বা তিনি ভালো জানে। কিন্তু এইরকম কথাবার্তা দেখলাম যে অনেক কিছু উঠে আসতেছে। এই যে উনি প্রতি মাসে 1 কোটি টাকায় ধরলাম পাচ্ছে, 1 কোটি টাকা কে দিচ্ছে? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, আমরা কতটুকু জাস্টিফাই করছি? নট অনলি মিল্টন সমারদার, বাদ দিলাম আমি মিল্টনের কথা, এরকম অনেক মানবতার ফেরিওয়ালা আমি ইউটিউবে দেখতে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি। মানে টাকা চাইলে আপনারা দিয়ে দেন কেন ভাই? আপনি কি টাকা এত কম, মানে এত সস্তায় আপনার টাকা ইনকাম করেন? আমার কালকের কিছুদিন আগের গল্পের, কালকে না জানি কিছুদিন আগের একটা গল্প আমি অলরেডি রেকর্ড করেছি, আমাদের ইউসুফ ভাইয়ের গল্প। আমাকে বিশ্বাস করবেন, এই পর্যন্ত ইমেলে কম করে হলো 2 থেকে 3 হাজার মেসেজ আসছে, ভাই আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। আমি ওনাকে বললাম যে ভাই এত মানুষ টাকা চাচ্ছে, তো এর মাঝে স্পেসিফিক কয়েকজন মানুষের সাথে আমি ইউসুফ ভাইয়ের পরিচয় করাই দিচ্ছি, উনি তাদেরকে হেল্প করবে। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি টাকাটা কাকে দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন? আমি আপনাকে 1141তম পর্ব রেকর্ড করতে যাচ্ছি। আপনারা কি কোনোদিন একটাবার বলতে পারবেন যে আপন ভাই এত গল্প বলছে, কোনোদিন আপন ভাই কারোর জন্য 1 টাকা চাইছে? কোনোদিন আপন ভাই বলছে যে এরে টাকা দেন, আমারে দেন, টাকা চাইছে? কোনোদিন বলতে পারবেন? না, আমি কখনোই চাই নাই। কারণ আমি এটা কখনোই বিলিভ করি না যে মানবতার ফেরিওয়ালা মানে কি ভাই? মানবতার ফেরিওয়ালা মানিটা কি? তা আপনি মানবতা করবেন, নিজে করেন না কেন? আপনি পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছেন, আর আপনি যেই টাকা নিচ্ছেন এই টাকা যে আপনি সত্যি এই কাজে ব্যয় করতেছেন আপনি প্রমাণ দেন।
আপনি কত টাকা আপনার বিকাশে আসতেছে, যে আপনি মানবতার ফেরিওয়ালা, আপনার বিকাশে কত টাকা আসতেছে এবং ওই টাকা কি আপনি আদৌ কোনো কাজে লাগাচ্ছেন কিনা এটা আমরা কীভাবে বুঝবো? তো কীভাবে আমরা আপনাকে বিশ্বাস করে আপনাকে টাকা দিয়ে দিব? কীভাবে আপনারা এইভাবে মানে বোকার মতো করে আপনারা মানুষ বিকাশ নাম্বার দেয়, প্রবলেমে পড়ে, আপনারা না জেনে না শুনে না বুঝে, হ্যাঁ আমি দিতে মানা করতেছি না, আমি অবশ্যই বলি দিই, আপনারা দেন বলেই মানুষ বেঁচে থাকে, আপনারা দেন বলে। যেমন আমার একটা এতিমখানা আছে, আমি কোনো দিন আপনাদেরকে এই যে ঈদ যায় চাঁদ যায়, অনেকে আমাকে ইমেল করে, আপন ভাই আমি টাকা দিতে চাই, আপন ভাই আমি আপনাকে টাকা দিব, আপন ভাই আমি এত লাখ টাকা দিব, তত লাখ টাকা দিব, লন্ডন থেকে বলে, কানাডা থেকে বলে, অনেক বড় বড় সৌদি আরব থেকে বলে। আমি বলি ভাই আপনি আসেন, আপনি এসে আমার এতিমখানা দেখেন, আমার এতিমখানায় হুজুর আছে, আপনি ওনার কাছে দিয়ে যান, এই বিষয়ে আমাকে জানাই না। আমার আসে এতিমখানা দেখে এবং আমার এতিমখানা হুজুরকে দিয়ে যায়, আমি কিন্তু জানিও না। এইটা হচ্ছে ট্রু ভাই। আমি বিকাশ নাম্বার দিলাম, আপনি আমার টাকা দেন, আমি এতিমখানা চালাবো, নেভার। এটা কেন? এবং এই মানবতা ফেরিওয়ালাদেরকে ধরতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। এইসব মানবতার ফেরিওয়ালা থেকে সাবধান। বাট নিষাদ নামের যদি কোনো মানবতার ফেরিওয়ালা থেকেও থাকে, উনি আবার মনে করে যে আমি ওনাকে বলছি না, আসলে নিষাদ যে নামটা দেওয়া, ওই নামটা আমাদের কাল্পনিক দেওয়া। যে মানবতার ফেরিওয়ালার কথা আমাদের আলিফ ভাই বলছে, তিনি আসলেই বড় মাপের একজন মানবতার ফেরিওয়ালা, নট অনলি বাংলাদেশ, দিস অল ওয়ার্ল্ডে তিনি পরিচিত একজন মানুষ, মানবতার ফেরিওয়ালা। আল্লাহ হেদায়েত দান করুক। এবং অবশ্যই আজকের পর থেকে, এই গল্পটা শোনার পর থেকে, এখনকার পর থেকে কাউকে টাকা পয়সা দেওয়ার আগে, কোনো মানবতার ফেরিওয়ালাকে দেওয়ার আগে আপনি 1000বার চিন্তা করবেন। ভাই আপনার আশেপাশে তো অনেক মানুষ আছে, আপনি তো কোনো গ্রামে বড় হয়েছেন, আপনি তো কোনো থানায় বড় হয়েছেন, আপনার গ্রামের মানুষদেরকে দেন না। আল্লাহ তাআলা কি বলেছে? আল্লাহ তাআলা বলেছে আগে নিজের আত্মীয় স্বজনদেরকে দান করো, আগে তাদেরকে করো, এরপরে বাইরের কথা চিন্তা করো। তো আপনি আগে আপনার নিজের গ্রামের কথা চিন্তা করেন, আপনার আশেপাশে মানুষের কথা চিন্তা করেন, তাদেরকে দেন। এরপরে যদি থাকে তো কোনো মানবতার ফেরিওয়ালাকে দেন, তবে হ্যাঁ অবশ্যই 100% যাচাই করে দিবেন, এভাবে বললেই দিয়ে দিবেন না। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলে ফেলেছি এবং যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।